2001 সালে রাহুল গান্ধী নাকি বস্টন এয়ারপোর্টে ধরা পড়েছিলেন। কিছু আপত্তিজনক কিছু একটা ছিল ওনার কাছে। এখন এই কথাটা যারা বলেন সঙ্গে সঙ্গে ফ্যাক্ট চেক হয়ে যায় যে এরকম কোনো ঘটনা আদৌ ঘটেনি। সোনারপুর তখনও তৈরি হয়নি। একবার আমরা টাটা সুমো নিয়ে বেরোলাম, দেখছি যে কলকাতা যেখানে শেষ হয়েছে সেখানে রাস্তাটা 12 ফুটের রাস্তা। টাটা সুমো নিয়ে যাচ্ছি, হঠাৎ এইদিকেও ক্ষেত, ধানের ক্ষেত, এইদিকেও ধানের ক্ষেত, মাঝখানে 12 ফুটের রাস্তার উপর দিয়ে আমাদের টাটা সুমো যাচ্ছে। হঠাৎ উল্টো দিক থেকে আর একটা টাটা সুমো এসে গেছে। কি অবস্থা! আমরা জায়গা দিলে আমরা উল্টে পড়ে যাব, ও জায়গা দিলে ও উল্টে পড়ে, মানে যেখানে জায়গার প্রয়োজন সেখানে জায়গা নেই, যেখানে প্রয়োজন নেই সেখানে 14 ফুটের দরজা বানিয়েছে। বিশেষ করে আমার 2019-এর কথাটা মনে পড়ে। সিবিআই এর অফিসার গেছে রাজীব কুমারকে আটক ধরতে, আর পশ্চিমবঙ্গ পুলিশ সিবিআই এর অফিসারকে আটক করে নিয়েছে। আর তাকে নিয়ে, রাজীব কুমারকে নিয়ে মমতা ব্যানার্জি জনসভা করছে। There cannot be a more glaring example of collapse of the constitution. Article 356 কখন লাগে? Collapse of the constitution. 127.5% of the national average in 1960-61 এটা ছিল। মানে ভারতবর্ষের লোক যদি 100 টাকা রোজগার করেন, সেখানে বাংলার মানুষ 127 টাকা 50 পয়সা রোজগার করছে। এখন কি অবস্থা? 60-61, 60-61, হ্যাঁ। এখন ইট হ্যাজ ড্রপ বিলো রাজস্থান। 18টা স্টেটের মধ্যে আমরা 16তম স্থানে। সো আজকে আমাদের সঙ্গে আছেন একজন সিনিয়র জার্নালিস্ট বা সিনিয়র বরিষ্ঠ সাংবাদিক সুরজিৎ দাশগুপ্ত। সুরজিৎ দা, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? ভালো ভালো, আপনি কেমন আছেন? আজকে আমিও ভালোই আছি। আমরা একটা অন্য জায়গায় শ্যুট করছি, আমার স্টুডিওতে আজকে সামহাও বিয়ে হলো না। এই যে এতদিনের একটা দীর্ঘ সাংবাদিক জীবন, এটাতে তো প্রচুর রকম এক্সপিরিয়েন্স, প্রচুর রকম ঘটনা জীবন, এবং তাছাড়াও আপনার বেশ কিছু ইন্টারেস্টিং দিক আছে। সেটা হলো, একটা হলো ক্লাসিক্যাল মিউজিক, যে আরেকটা হলো আপনি ম্যাথামেটিক্সে, প্রধান পড়াশোনাটা ম্যাথামেটিক্সে, তারপরে সাংবাদিকে আসা, তো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। তো আমরা একটু শুরু থেকে শুরু করি। আচ্ছা, যেটা আমি করে থাকি সেটা হলো, ছোটবেলাটা কিরম ছিল আর কোথায় কেটেছে? জন্ম জবলপুরে, মধ্যপ্রদেশে। কিন্তু সেটা শুধুমাত্র এই জন্য যে মামা বাড়ি মধ্যপ্রদেশে ছিল তখন। তো যেরকম প্রচুর বাঙালি পূর্ববঙ্গ থেকে পার্টিশনের সময় এদিকে এসেছিলেন, সবাই কিন্তু পশ্চিমবঙ্গে সেটেল করেননি। অনেকে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ওই সাইডেও সেটেল করেছিলেন, যার জন্য নাগপুরে আপনি দেখবেন একটা বড় বাঙালির পপুলেশন আছে। তো সেই সমষ্টির মধ্যে আর কি। তো যাই হোক, সেটা তো ছোটবেলার খুব ক্ষীণ স্মৃতি আছে আর কি, অত স্পষ্ট নেই। খুব শিগগিরই বাবা ছিলেন ফরেস্ট সার্ভিসে। তো ফরেস্ট সার্ভিস যদিও রাজ্য সরকারের হয়, কিন্তু উনি ছিলেন প্রজেক্ট টাইগারে, যার জন্য প্রায় ওনার ট্রান্সফার হয়ে যেত। তো ট্রান্সফার হওয়াতে আমরা এসে পড়লাম বোকারো স্টিল সিটিতে, যেটা তখন সাউথ বিহার ছিল, অধুনা ঝাড়খণ্ড, ধানবাদের খুব কাছে। ঠিক সেখানে 1975 থেকে 89 পুরো স্কুলিং সেখানে। তারপরে তো সেই জায়গাটা বেশ, হ্যাঁ, কঠিন জায়গা। আমি ওই শহরটাকে, মানে গ্রাম থেকে শহর হয়ে উঠতে দেখেছি ওই জায়গাটাকে। তবে তারও খুব বেশ মধুর স্মৃতিও আছে। আর ছোটবেলা তো সবারই একটু নস্টালজিক হয়েই যায় লোকে, যার যেমন ছোটবেলা কেটে থাকুক না কেন, এটা সবসময় একটা একেবারেই চেরিশড মেমোরি। তো তারপরে সেখান থেকে কলকাতায় কলেজের পরে তারপরে কলকাতায় থাকলাম 5 বছর। 5 বছর মানে 94-এ দিল্লি চলে আসলাম। পড়লেন কলেজে? ম্যাথমেটিক্স, মেইনলি ম্যাথস অনার্স ছিল। ম্যাথস অনার্স ছিল। তো এখন অবধি আমি কিন্তু কোথাও সাংবাদিকতা কি করে এলো দেখতে পেলাম না। এইবার এর মাঝে, মানে এই যে আপনি বললেন 33 বছরের মধ্যে 22 বছর সাংবাদিকতায়, তো তাহলে 11 বছর গেল কোথায়? হ্যাঁ, মানে আপনার 33 বছরের কেরিয়ার, তার মধ্যে 22 বছর সাংবাদিকতা। হ্যাঁ, এবারে হ্যাঁ, 11 বছরটা গেল কোথায়? ঠিক। তো পড়াশোনা করতে করতে অবশ্য পড়াশোনার থেকে মন উঠে গেছিল, ভালো লাগতো না। একে তো বিহারের যেরকম পরিবেশ ছিল, যাই সেখানে প্রবলেম থাকুক না কেন, আমার মনে হয় যে
পশ্চিমবঙ্গের আবহাওয়া, ওখানকার কালচার, ওখানকার মানুষ, আমি ভালো কি খারাপ বলছি না, কিন্তু ভিন্ন অবশ্যই। এবং ভিন্ন যেহেতু আমরা আমার মনে আছে যে কলকাতায় একবার সল্টলেক স্টেডিয়ামে একটা ফুটবল ম্যাচ হয়েছিল, IFA 11 ভার্সেস PSV আইন্দোভেন। আচ্ছা, আর PSV আইন্দোভনে তখন সদ্য বিশ্বকাপ জেতা দলের বেশ কয়েকজন জার্মান ফুটবলার ইত্যাদি ছিল। ও আচ্ছা, হ্যাঁ, এটা আমি গল্প শুনেছি। হ্যাঁ, সেই ম্যাচটা PSV আইন্দোভেন 6-0 জিতেছিল। আচ্ছা, কিন্তু প্রথম 15-20 মিনিট ওরা বুঝতেই পারছিল না যে কি হয়েছে। আমার ঠিক সেই অবস্থা হয়েছিল কলকাতায় পৌঁছে, আচ্ছা, যে হচ্ছেটা কি ঠিক বুঝতে পারছি না। কিন্তু যাই হোক, আস্তে আস্তে খাপ খাইয়ে নিলাম, তারপরে ভালোই লাগতে শুরু করলো। কিন্তু ওই যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের, এটা শুধু পশ্চিমবঙ্গের কথা নয়, খুব বোরিং, খুব বোরিং। তো যাই হোক, তারপরে ভাবলাম না, আর পড়াশোনা করব না। তো BSCটা করে, আর তখন আর একটা ব্যাপার যে কলকাতায় সবাই বলে যে চাকরি নেই। ক্লাসের ছেলেরা, কলেজের অন্য ছেলে মেয়েরা সবাই বলে পড়ছি তো, কিন্তু পড়ে লাভটা কি, মানে এরপরে তো বেরিয়ে তো চাকরি পাবো না। রাইট। তো সেই যে এই একটা নেতিবাচক একটা চিন্তাধারা, যেমনই পরিস্থিতি হয়ে থাকুক না কেন, এটা কিন্তু আমি স্কুল জীবনে কখনো ফিল করিনি। আমি স্কুল জীবনে কোনো যে কলেজে পড়ছে, মানে দাদা জাতীয় আর কি পাড়াতে, তাদের মুখে আমি কখনো বিহারে শুনিনি যে বড় হয়ে চাকরি তো পাবো না। এটা কিন্তু পশ্চিমবঙ্গেই শুনলাম প্রথমবার। এখন তো আনএমপ্লয়মেন্টের অন্যরকম অবস্থা চারিদিকে। যাই হোক, আমার না মনের ভেতরে বিশেষ করে 3rd ইয়ারে একটা কেমন জেদ চেপে গেল যে আমি এদের মিথ্যা সাব্যস্ত করে ছাড়বো, আমি বেরিয়েই চাকরি করে নেবো, সে যা চাকরি পাই আমি করে নেবো। বেশ। এটা অসম্ভব যে চাকরি কেউ চাইছে অথচ সে পাচ্ছে না। বেরোলাম, বেরিয়েই চাকরি ঠিক যেরকমটি আমি ঠিক করেছিলাম যে যা পাই করে নেবো। তো একটা কাজ পাওয়া খুব সহজ, সেটা হচ্ছে মার্কেটিং এক্সিকিউটিভ। করে নিলাম। অফিস খুব একটা ভালো ছিল না, আমার একটা কাজ নিয়ে, মানে আমাকে কাজ করতে হবে। বছরখানেক কাজ করলাম, তারপরে দেখলাম যে আস্তে আস্তে প্রফেশনাল ওয়ার্ল্ডটা খুলে যাচ্ছে আমার চোখের সামনে। তো শুনলাম যে দিল্লিতে অনেক বেশি অপরচুনিটিস, দিল্লিতে এসে গেলাম। দিল্লিতে এসে আমি ব্যাংকিংয়ে ঢুকে গেলাম। তো কয়েকটা কারণে আমি কোম্পানিগুলোর নাম বলছি না, এবার সেটা প্রয়োজন। ব্যাংকিংয়ে থাকাকালীন এমন একটা আমার সাথে মানে কোইন্সিডেন্স হলো, আমাকে খুব হাই প্রোফাইল ক্লায়েন্ট দেওয়া হতো কর্পোরেট ব্যাংকিংয়ের জন্য। বেশ। আর তারা সবসময় পড়াশোনার কথাবার্তা বলতো, মানে বিভিন্ন কোম্পানির MD CEO, তারা কিন্তু এই দিল্লিতে আবার একটা যেরকম কলকাতার একরকম কালচার, দিল্লির আবার আর এক রকম কালচার। এখানে সবসময় গাড্ডিতে কোঠি এইসব নিয়ে কথা হয়, ওইখানে একদম ওই রকম নয়। মানে আমি মোহন কোঅপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে যাচ্ছি, আমি ওখলা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে যাচ্ছি, যত সব কর্পোরেট হঞ্চোস যারা, তারা সারাক্ষণ সায়েন্স টেকনোলজি এইসব নিয়ে কথাবার্তা বলছে, যদিও তাদের ব্যবসা সংক্রান্ত, মানে একেবারে অ্যাবস্ট্রাক্ট নয়। তো তাদের কথা শুনতে শুনতে হঠাৎ মনে ইচ্ছা জাগলো যে আমি আরো পড়বো। মাঝে কিন্তু 2 বছর গ্যাপ হয়ে গেল। আচ্ছা। তো সেখান থেকে আমি ভাবলাম যে যেহেতু আমি কলকাতায় পড়তে পড়তে আমি বিরক্ত হয়ে গেছিলাম পড়াশোনার প্রতি, আমি ইন্ডিয়াতে আর পড়বো না। আচ্ছা। চলে গেলাম গ্লাসগো। আচ্ছা। সেখানে গিয়েও একটা পদক্ষেপ একটু মানে আরেকটা নিলে ভালো হতো। MPhil অবধি করলাম, কিন্তু মানে আমার যে কর্মসংস্থানটা ছিল, যারা আমাকে একরকম স্পন্সর করছিল, তারা আর খরচটা মানে চালাতে পারছিল না, যে সেটাকে জাস্টিফাই করবে। কি নিয়ে বললেন? ম্যাথস। আচ্ছা, ম্যাথস নিয়েই আপনি বিয়ে করলেন আর MPhil অবধি গেলেন? হ্যাঁ। আচ্ছা। তো তখন আমাকে আমার করার ইচ্ছে ছিল PhD অবধি, কিন্তু MPhil করে আমি চলে আসলাম। এবং ফিরে এসে তারপরে দেখলাম যে এইখানের মার্কেটটা তখন সবে ওই সিকিউরিটি স্ক্যাম, নরসিমা রাওয়ের যুগের সিকিউরিটি স্ক্যাম, এবং তারপরে ব্যাংকগুলোর উপরে খুব সাংঘাতিক রকমের, মানে ওদের উপরে পেনাল্টি চাপানো হয়েছে যে তোমরা সবাই এই সব হর্ষদ মেহতা ইত্যাদির সাথে তোমরা যুক্ত ছিলে। তো একটা সেই যে সাংঘাতিক রকমের পেনাল্টি ওদের দিতে হয়েছিল। আর তখন ওরা না ছাঁটাই শুরু করলো, যে এবার ছাঁটাই। আর তখন বলে দেওয়া হলো যে কে ভালো পারফর্মার, কে খারাপ পারফর্মার, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, আমাদের এত বাজেট নেই আর।
তো তোমরা যদি ভলেন্টারিলি ছেড়ে দিতে পারো আমরা একটা লামসাম অ্যামাউন্টও ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু ছাড়তে তো হবেই। তো ছাড়িয়ে দেওয়ার থেকে ভালো তোমরা নিজেরাই ছেড়ে দাও। তো অনেকেই আমরা ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পরে তারপরে আমি শিক্ষকতা করতে শুরু করলাম, যা মানে এখন অবধি যেরকম শিক্ষা অর্জন করেছি, এবং বিশেষ করে আমি ইউকেতে গিয়ে যে অন্য রকমের একটা শিক্ষা, সেটা কিভাবে বাচ্চাদের সামনে, বাচ্চা মানে বড় বাচ্চা আর কি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, তাদের সামনে যাতে সাবজেক্টটা বোরিং না হয় সেটার জন্য ফেস করেছেন। আমি করেছি। সেটা আমার উদ্দেশ্য হলো। তো আমি নিজস্ব একটা কোচিং সেন্টার শুরু করলাম। বেশ। আর কয়েকটা জায়গায় আমি অ্যাজ ভিজিটিং লেকচারও দিতাম, কিন্তু আমার যে কোচিং সেন্টারটা সেখানে আমি যারা অভিভাবকরা আসতেন বাচ্চাদের ভর্তি করতে, আমি তাদের বলে দিতাম আমি কিন্তু গতানুগতিকভাবে আমি পড়াবো না, তবে আমি এমন পড়াবো যে পরীক্ষা তো ভুলে যান, আজ থেকে 30, 40, 50 বছর পরেও যদি আমার ছাত্রকে জিজ্ঞেস করা হয় যে এই প্রবলেমটা সলভ করতে পারবে, করে দেবে। মানে জাস্ট পরীক্ষা ক্লিয়ার করে দিল তা নয়, কারণ ওটার একটা মেথড আছে। ঠিক। কিভাবে আমি ওকে বোঝালে ওটা ওর মাথার ভেতরে একেবারে গেঁথে যাবে, আর ও জিনিসটা উপভোগ করবে, আনন্দ পাবে ওই জিনিসটা করতে, আরও বেশি ওর করতে ইচ্ছে করবে। সেইভাবে 5 বছর চললো। 5 বছর চলার পরে সে আবার একটা একঘেয়েমি এসে গেল। মাঝে মধ্যেই কোনো না কোনো এই অভিভাবকরা এসে বলছে যে आप नवंबर तक सिलेबस कंप्लीट करा दीजिए। তো আমি বললাম আমি এইভাবে তো পড়াই না। আমার এইটা তো মানে খুবই একটা পাতি লেভেলে একটা নামিয়ে আনা আর কি জিনিসটাকে। আমি বললাম দেখুন আপনার চিন্তা করার কোনো বিষয় না, মানে অন্তত ফার্স্ট উইক অফ জানুয়ারি অবধি আমি শেষ করে দিতে পারি, কিন্তু এই তড়িঘড়ি করে নভেম্বরের মধ্যে সিলেবাস কমপ্লিট করা, তো এইসব যখন বেশ কয়েকটা জায়গা থেকে শুনতে পারলাম, আমি তখন ঠিক করলাম এটাও ছেড়ে দেবো। বাহ, সেটাও ছেড়ে দিলেন। তো ব্যাংকিং হলো, তারপরে টিচিং হলো। তখন আবার আমি জাস্ট শখের জন্য ফ্রেঞ্চ শিখি। আর ফ্রেঞ্চ শিখি যে আমি যে ক্লাসে ছিলাম প্রচুর সাংবাদিক ছিল সেই ক্লাসে। তো আমি তাদের বললাম, কয়েকজন বন্ধুকে বললাম তোদের লাইনে কোনো চান্স আছে? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা বিশেষ ব্যাপারে তো অবশ্যই আছে, আর তোর জন্য, তোর মতো ছেলের জন্যই আছে। আমি বলি সেটা কি? বলে সায়েন্স করেসপন্ডেন্ট। ও, তো বলছে যে সাংবাদিকের এই সার্কেলের মধ্যে জেনারেলি আমরা সায়েন্সের ছাত্র পাই না, আমরা সব হিউম্যানিটিজের পাই। হ্যাঁ, আর আমাদের খুব দরকার। তো আমাদের সে ইসরো নিয়ে কথা বলার হোক, বা বায়োটেকনোলজি নিয়ে কি কাজ হচ্ছে সেটা হোক, বা অনেক রকমের মাঝে মধ্যেই কিন্তু বিতর্ক সৃষ্টি হয় বেশ কিছু বায়োলজিক্যাল ব্যাপার নিয়ে। যেরকম গত 1 দশক ধরে আপনি শুনছেন জেন্ডার ফ্লুইডিটি, কারেক্ট, বিশাল রাজনীতি সেটা নিয়েও, মানে সায়েন্স নিয়ে রাজনীতি। একজন বলছে এটা একেবারে মানে বিজ্ঞানসম্মত নয়, আবার একজন বলছে যে না না সবাইকে সহ্য করতে হয়, সবাইকে টলারেন্ট হতে হয়। মানে সায়েন্টিফিক ভিত্তি না হলেও সামাজিক ভিত্তিতে তাকে স্বীকার করে নাও, এইসব একটা আছেই। তারপরে বিভিন্ন জায়গায় কি বলে, অনেক জায়গায় দেখা যায় যে একটা এডিটোরিয়াল লিখতে হবে বা একটা প্রবন্ধ লিখতে হবে এইরকম সেক্সুয়াল আইডেন্টিটি নিয়ে বা সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে, এবং সাংবাদিকরা জাস্ট একটা ভেগ আইডিয়া, ফিল গুড বা পলিটিক্যালি কারেক্ট আইডিয়া নিয়ে সেগুলোকে লিখছে। হ্যাঁ, তো যেমন একটা বলছি, একটা বাংলা সিনেমা সমান্তরাল দেখেছেন হয়তো। সমান্তরালে কিন্তু অবশেষে সৌমিত্র চ্যাটার্জি যেটা বলছেন নিজের সদ্য মৃত ছেলের ব্যাপারে, সেটা কিন্তু বায়োলজিক্যালি ভুল, সেটা ঠিক নয়। হ্যাঁ, মানে একটা বাচ্চা, তার সদ্য জন্ম হয়েছে নবজাত শিশু, তাকে দেখে কিন্তু বোঝা যায় না যে সে থার্ড জেন্ডার, আনলেস হি হ্যাজ পার্টিকুলার সিম্পটম লাইক ডাউন সিনড্রোম বা কিছু। তো যেইভাবে কনক্লুড করলো সিনেমাটা, তো অনেকে দারুণ ছবি, দারুণ ছবি, অ্যান্ড আই ট্র্যাশড দ্য ফিল্ম। আমার সমীক্ষায় আমি ওটা ট্র্যাশ করে দিলাম এরকম, যে এটা সাংঘাতিক রকমের আনসাইন্টিফিক কথা ওর মধ্যে হয়েছে। তো যাই হোক, সায়েন্স নিয়ে কাজ করতে করতে তারপরে তো সে যেরকম হয় সব সময় তো আর পেজ 1 পাওয়া যায় না,
কখনো স্টোরি ভেতরের পাতায় ছাপছে, কিন্তু যাই হোক আমার সেটায় খুব একটা কোনো আক্ষেপ ছিল না। কিন্তু বিশেষ করে মানে স্টেটসম্যানে আমার যে বস ছিলেন এবং তারপরে পায়োনিয়ারেও যে বস ছিলেন, ওরা রীতিমতো মানে বিশেষ করে আমি যখন এই ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো নিয়ে লিখতাম, আমি পেজ 1 পেয়ে যেতাম। আচ্ছা। তো বেশ, তারপরে আমাকে আরও 3টে পাতা দিয়ে দিল। তো 3টে পাতা দিয়ে দিল, তার মধ্যে আবার আমি সিবিআই পেলাম, তারপরে পেট্রোলিয়াম মিনিস্ট্রি পেলাম, এরকম করে আস্তে আস্তে এবার যেরকম যেরকম করে এ হচ্ছে আর মানে তখন আপনি এনজয় করা শুরু করছেন এবং সাংবাদিকতা? হ্যাঁ এনজয় করা শুরু করেছি। মানে প্রথমত আমি তো ঢোকার পরে স্টেটসম্যানে আমি তো বুঝতে পারছিলাম না কি করতে হয়। মানে আই ডিড নট নো নিউজ মেকার বলতে কি বোঝায়, কারণ আমার যে বিট তার মধ্যে তো নেতার সাথে কথাবার্তা বলা যাবে না খুব একটা। হ্যাঁ, তখন ইউপি এর প্রথম সরকারটা চলছে, আর সায়েন্স মিনিস্টার কপিল সিব্বল সায়েন্সের সম্বন্ধে কিছুই জানে না, তাকে আমি কি জিজ্ঞেস করব? মানে ওনাকে আমি যখনই ফোন করতাম খুব মানে ভেরি হসপিটেবল অ্যান্ড অলওয়েজ রেডি টু টক। আমাকে উনি সেক্রেটারির নাম্বার দিয়ে দিতেন, যে এই যদি এই বিষয়ে কথা বলতে হয় তাহলে এই সেক্রেটারির সাথে কথা বলো। আচ্ছা। তো আমি যা আমার তথ্য দরকার সেগুলো আমি পেয়ে যেতাম। কিন্তু আমার যে মানে মাই বিগেস্ট স্টোরিজ সেগুলো কিন্তু জাস্ট অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে। যেমন একদিন নিজের কিউবিকলে বসে সেদিন যা স্টোরি ফাইল করার করে দিয়েছি, এবার জাস্ট একটা আমি আর্টিকেল লিখছি, এটা ভেবেও লিখিনি যে এটা আমি কাগজের জন্য লিখছি। তো পেছন থেকে হেঁটে আমার বস যাচ্ছিলেন, আমি লিখছিলাম হাউ টু মেক আ ক্রুজ মিসাইল অ্যাট হোম। তো বলছে এটা কি ফিকশন নাকি সায়েন্স ফিকশন? আমি বললাম না না, এটা আমি লিখছি, মানে দিস ইজ রিয়েল। তো বলছে আরে এটা তো পেজ 1, দাও 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 এটা তাড়াতাড়ি শেষ করো। এইভাবে অ্যাক্সিডেন্টলি। তারপরে তো কত চিঠি পাঠকদের, আপনারা ইররেসপন্সিবল, এরকম কথা কেউ লেখে নাকি? মানে আপনাদের সাংবাদিক যদি জেনেও থাকে, তার কাছে এইসব নলেজ থাকেও, এটা পাবলিক করা উচিত নয়, এটা সাংঘাতিক, এটার কিছু একটা দুষ্পরিণাম হতে পারে। যাই হোক, তো সেই রকম করতে করতে তারপরে তো সে স্টেটসম্যান গেল, তারপরে পায়োনিয়ার গেল। পায়োনিয়ারের পরে তারপরে আমি আবার একটু মানে যেরকম আমি মাঝে মধ্যেই আমার ক্যারিয়ারে বিরতি নিয়ে থাকি, তো আমি সাংবাদিকতার থেকে 1 বছরের বিরতি নিলাম মাঝে একবার, বেশ। যে জাস্ট আমার মানে স্যাবাটিক্যাল বলা যেতে পারে আর কি। তো কি করব, তো এর সাথে মানে খানিকটা মেলে এরকম কোনো প্রফেশন আছে কি? তাহলে হ্যাঁ আছে, কর্পোরেট কমিউনিকেশন। 1 বছর জাস্ট মানে রিল্যাক্স করার জন্য কর্পোরেট কমিউনিকেশনে গেলাম। তারপরে আমি ফিরে আসার সময় এটা ঠিক করলাম, তখন এইদিকে পুরো দেশ উত্তাল সব কারাপশন কেসে। এটা হচ্ছে 2009-এর পরের কথা। চারিদিকে এই কারাপশন সেই কারাপশন, এদিকে আন্দোলন হচ্ছে, তাই হচ্ছে। তো তখন আমি ভাবলাম যে সাংবাদিকতাটাকে একটু মোড় দেওয়া যাক, লেটস মেক ইট রেজাল্ট ওরিয়েন্টেড। আচ্ছা। মানে কোথাও একটা গেছি, কোনো একটা নেতা কিছু কথা বলেছে বা কোথাও একটি ঘটনা ঘটেছে, সেটা শুধু আমি বলে দিলাম, রিপোর্ট করে দিলাম, এতে কিন্তু আমার দায়িত্বটা পুরো হচ্ছে না। আমাকে কিছু একটা সলিউশন ওরিয়েন্টেড, মানে আমাকে রিপোর্টিং থেকে বেরিয়ে আসতে হবে, আর আমাকে নিজের কাজটাকে এডিটোরিয়ালাইজ করতে হবে। আচ্ছা আচ্ছা। যে এই সমস্যা, এটা আমি জানতে পেরেছি এবং তার এই সমাধান, আমি সেটা যতক্ষণে না বলতে পারছি। তো আজকাল আবার অনেকে অ্যাক্টিভিস্ট জার্নালিজম করে, আমি কিন্তু সেটার কথা বলছি না। মানে কোনো একটা পার্টির পক্ষে হয়ে বা কোনো একটা পার্টির বিপক্ষে, সেটা নয়। সেটা নয়। এটাই যেমন এই কদিন আগে খুব হই হুল্লোড় হলো দিল্লিতে, সাংঘাতিক রকমের পলিউশন, এটা সমাধান কি? হ্যাঁ, তো সেই রকম রেজাল্ট ওরিয়েন্টেড। বুঝেছি, মানে শুধুমাত্র যেইটা ঘটছে সেইটুকুকে কোট না করে তারপরে একটা কমেন্ট রাখা যে এটা কি কি দিকে যেতে পারে বা কি কি সলিউশন হতে পারে। বা আচ্ছা, বেশ। তারপরে অবশেষে এই যখন কোভিড হলো, কোভিডের পরে প্রায় 1.5 বছর লকডাউন থাকলো। প্রথমে কমপ্লিট লকডাউন ছিল, তারপরে পার্শিয়াল লকডাউন। তখন কিন্তু আমাদের পুরো ইকোনমিটা পাল্টে গেছে। ঠিক। লোকে ওয়ার্ক ফ্রম হোম করছে, এবং প্রচুর সিনিয়র জার্নালিস্ট চাকরি হারাচ্ছে। একটা জিনিস আমি লক্ষ্য করলাম, ঠিক 2020-2021-এ
যে হঠাৎ করে বিভিন্ন বড় বড় কাগজের গ্রামাটিক্যাল মান নেমে যাচ্ছে। বোঝা যাচ্ছে যে কোনো বাচ্চা ছেলে লিখে ফাইল করে দিয়েছে স্টোরি, সিনিয়র কেউ এডিট করেনি, মানে তা সেই সময় ছাঁটাই হয়েছে সাংঘাতিক রকম। তখন আমি কাজটার মধ্যে একটা ভিন্ন দিক অ্যাড করলাম, সেটা হচ্ছে ভয়েস ওভার। রাইট, আমি এটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে আপনার ভয়েস ওভার আর স্ক্রিপ্ট রাইটিং দুটোই। হ্যাঁ, স্ক্রিপ্ট রাইটিং তো আগে করতে হয়, ভয়েস ওভার তো একদম। পরে আসে। ভয়েস ওভারও সেটা যদিও মানে আমি মিউজিকের সাথে, মিউজিক আমার খুব কাছের জিনিস, কিন্তু আমি যে ভয়েস ওভার করতে পারি সেটা আমাকে কেউ বলেনি আগে। না, আপনার গলা শুনলে আমি বলতাম আপনার গলা যথেষ্ট সুন্দর গলা। থ্যাংক ইউ। তো আমাকে একজন বললো, আমরা কথা বলছিলাম এরকম একটা অফিসে, সেখানে আমি শুধু স্ক্রিপ্টিং করতে গিয়েছিলাম। এই যে আপনি যে নামগুলো নিলেন তার মধ্যে মাই নেশনের এই হ্যাঁ ঘটনা। হ্যাঁ ঠিক। তো মাই নেশনে তো সেখানে একজন সিনিয়র সাংবাদিক বললো, আরে আমাদের তো তোমার ভয়েসটা ইউজ করা উচিত। আমি বললাম আচ্ছা, তো ঠিক আছে, কি করতে হবে এবার। তখন আমার লেখাটা হচ্ছে পুরো একেবারে পিওর লেখার মতো আর কি, কথা বলার ভাষাটা তো আলাদা হয়। ঠিক। তো সেটা কিন্তু আমি আস্তে আস্তে এক্সপিরিয়েন্স গেইন করে দিলাম, যে আমি যখন স্ক্রিপ্ট দেখে পড়ছি সেটা যাতে কথা কথা বলার বলার মতো, মতো ন্যাচারাল মনে হয়, ঠিক ঠিক আর এরকম না শোনা যায় যে আমি পড়ে পড়ে বলছি। ঠিক, একদমই। তো সেটা সেটা তো নিজে নিজেই বুঝতে বুঝতে যাওয়া যায় বুঝতে মনে হয়। বুঝতে তারপরে আমি এমনকি এখন তো এরকম হয় যে এডিটরদের সাথে বসে আমি অনেক সময় এরকম আলোচনা করি, এখানে পজ নেই কেন, এখানে পজ হবে। হ্যাঁ, মানে আমি যদি 15 মিনিটের একটা রেকর্ডিং দিয়ে দিই, তো 15 মিনিট অনেক ভেবেচিন্তে দিয়েছি আমি। তার মানে এই নয় যে মাঝে মাঝে যতগুলো পজ আছে সব কেটে দিয়ে এটাকে 8-9 মিনিটের করে দেওয়া হবে। না না, একেবারে একদম ঠিক, পজগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, তো ওই জিনিসগুলো বিশেষ করে আমি সবচেয়ে বেশি যেটা উপকৃত হয়েছি সেটা হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফিকের ডকুমেন্টারি দেখে। এই যে বাঘ হরিণকে শিকার করছে, হ্যাঁ, যে ভয়েস ওভার যে সে খানিকটা বলে চুপ হয়ে গেল, এবার বাঘটা এগিয়ে যাচ্ছে, তখন কিন্তু কমেন্ট্রি দিচ্ছে না, ও রাইট, সিচুয়েশনটাকে ডেভেলপ করতে দিচ্ছে। ঠিক ঠিক, একদম একদম তো ধরে ফেললো যখন হরিণটাকে, তখন আবার বলতে শুরু করলো। ঠিক। এই পজটা মাঝে কোথাও বাঁদর বা ফেউ হয়তো ডেকে উঠছে জঙ্গলের ভেতরে, সেটা এই সব জিনিস আর কি। Correct, হ্যাঁ, তো এগুলো এক্সপিরিয়েন্স থেকে আস্তে আস্তে হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, বেশ, আচ্ছা আচ্ছা। একটা জিনিস বলুন, গণিত মানে ম্যাথামেটিক্স, আর আপনি এক্ষুনি বললেন মিউজিক, আমিও আপনার সঙ্গে একটু আগে কথা হচ্ছিল আমার মিউজিক নিয়ে, এবং সেটা ক্লাসিক্যাল মিউজিক, মানে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক। এই দুটো তো দুটো সম্পূর্ণ আলাদা আলাদা দিক। হ্যাঁ, মানে জেনারেলি বলে যারা আর্টিস্ট হয় তারা নাকি খুব বেশি জেনারেল আইডিয়া, উইচ ইজ নট রাইট। তারা অঙ্কে খুব একটা ভালো ব্যাপার নয়। তো এই দুটো জিনিস আলাদা আলাদা করে আপনার জীবনে আছে, মানে ছিল এবং আছে, এবং এটা কোন সময় থেকে? অনেকদিন আগে থেকেই ছিল ক্লাসিক্যাল মিউজিক? এটা ছোটবেলার থেকেই ছিল, কিন্তু যখন আমি বিহারে থাকি তখন সেখানে অত ভালো গুরু পাওয়া খুব মুশকিল ছিল। তো যার জন্য অতি কষ্টে একজন মোহন বীণা প্লেয়ার পেয়েছিলাম আমি। আচ্ছা আচ্ছা। তো তার কাছে আমি শিখতাম। প্রথমে উনি শুরু করলেন হাওয়াইয়ান গিটার থেকে, তারপরে মোহন বীণাতে নিয়ে গেলেন, তারপরে কলকাতায় যাওয়ার পরে, এটা কিন্তু আমার শখ, এটাকে আমি কোনোদিন প্রফেশন বলে ভাবিনি। আর ম্যাথস নিয়ে এই জন্য পড়াশোনা করেছি কারণ ছোটবেলার থেকে আমার মনে হয়েছে ম্যাথস এমন একটা সাবজেক্ট যার জন্য বই লাগে না, শুধু খাতা আর কলম লাগে। মানে এরকম আর কোনো সাবজেক্ট নেই যে একবার আপনি কোনো একটা লেসন বা কোনো একটা চ্যাপ্টার বুঝে গেছেন, আপনি নিজে প্রশ্ন তৈরি করতে পারেন, সেটাকে সলভ করতে পারেন, এবং এটা এন্তার করে যেতে পারেন। ঠিক ঠিক, এটা আমি খুব মজা, আমার খুব একটা এই লেংদি প্যাসেজ এইসব এই জাতীয় সাবজেক্ট ভালো লাগতো না। অথচ আপনি এলেন কিন্তু ওটাতেই। হ্যাঁ, তো আমার যতটা পারি আমি লজিক ইউজ করব, আর কম্পোজিশন কম থাকবে, কিন্তু হ্যাঁ ইংলিশটা আমার ভালো লাগতো বেশ। তো সেটা ম্যাথামেটিক্স এবং মিউজিক, এই দুটো আপনার জীবনে সবসময় ছিল, আছে। সাংবাদিকতায় হ্যাঁ, এটার কি এফেক্ট পড়লো? এই দুটোর কি এফেক্ট পড়লো আপনি কোনোদিন মানে ভেবে দেখেছেন কি কি ভাবে এফেক্ট করতে পারে? তো সায়েন্সের তো অবশ্যই, ম্যাথসেরও আমি যেরকম বললাম হাউ টু মেক আ ক্রুজ মিসাইল অ্যাট হোম, ওটা তো পুরোটাই সায়েন্স, পুরোটাই সায়েন্স। তো
এবং সেই সায়েন্সটা তো আমি স্কুলেও পড়িনি, কলেজেও পড়িনি, ইউনিভার্সিটিতেও পড়িনি। তার মানে অবশ্যই আমি এত প্যাশনেট ছিলাম সাবজেক্টটা নিয়ে যে তার আগেও আমি পড়াশোনা করেছি, তার ছাড়াও আমি সিলেবাস বহির্ভূত পড়াশোনা করেছি। এবং 2000 সালের শুরুর দিকের থেকে মোটামুটি ইন্টারনেট আসতে শুরু করেছে। ইন্টারনেটের থেকেও অনেক মানুষ উপকৃত হচ্ছে, যদিও শুরুতেই গুগল ছিল না, আর এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলে কিছু ছিল না। ওটাকে প্রথমে বলা হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তারপরে বলা হলো ইনফরমেশন সুপার হাইওয়ে। এইসব টার্ম তখন শুনিনি। তখন তো সবচেয়ে প্রথমে একটা IndiaTimes.com, একটা hotmail.com, ঠিক একটা ইয়াহু, rediff.com এইসব চলছে তখন। আর তখন এরকম সুবিধে ছিল না যে কোনো একটা ইতিহাসের কোনো ঘটনা হোক বা কোনো একটা সায়েন্সের ফর্মুলা হোক, সেটা চট করে আমি গুগল করে বের করতে পারবো, সেটা তো ছিল না। কিন্তু যাই হোক, তাও আমি দেখলাম যে আস্তে আস্তে সায়েন্স জার্নালগুলো আসতে শুরু করেছে। এই যে আমি ক্রুজ মিসাইল বাড়িতে কিভাবে বানাতে হয়, এটা আমি জেন্স ডিফেন্স উইকলি এবং এই টাইপের জার্নাল পড়ে পড়ে শিখেছি। আচ্ছা, তো যাই হোক, সেটা তো একটা, আপনি জিজ্ঞেস করলেন যে কি প্রভাব পড়েছে। এবং মিউজিক আমি মনে করি এক ধরনের পোয়েট্রি। পোয়েট্রির যেরকম মিটার হয়, মিউজিকের মিটার আছে, ছন্দ আছে, রিদম আছে। এবং যেভাবে আপনি পোয়েট্রিতে একটি কথা বলেন, যেটা হয়তো প্রোজে অন্যভাবে বলতেন, গদ্য আর পদ্যর মধ্যে যে তফাৎটা, সেটার মধ্যে যে একটা সিম্ফনি আছে। যখন আমি রিপোর্ট করছি না, আমি প্রবন্ধ লিখছি, তখন কিন্তু সেরকম একটা সিম্ফনির দরকার। ঠিক, একটা যে আমার পাঠক, সে পড়ে কিন্তু তার উপভোগ করতে হবে জিনিসটাকে। ঠিক। কারণ জেনারেলি আজকালকার ওয়েবসাইটের জমানায় তো একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে 1500 শব্দেও। হ্যাঁ, তো 200 শব্দের পরে আর পড়বেই না, তার যদি ভাষাটা ভালো না লাগে, তাকে যদি আমি কোনো একটা হুক দিয়ে এনগেজ না করতে পারি। হ্যাঁ, সবারই সময় খুব মূল্যবান। তো 1500 শব্দের এসে পড়তে, আর্টিকেল পড়তে সময় লাগে। তো সেই জিনিসটাকে ডেভেলপ করা, এবং এই যে আমি অন্যান্য বিষয় বললাম যে মাঝে মধ্যেই সায়েন্সটা পলিটিক্যাল হয়ে ওঠে, এই যেরকম জেন্ডার ইস্যু নিয়ে হোক, বা অনেক সময় আমাদের একদিকে যেরকম ইসরো আছে, আমাদের DRDO আছে। একটা সময় DRDO খুব ফেল করতো, এখন প্রত্যেকটা ওর প্রজেক্ট ক্লিয়ার হচ্ছে, ভালো করে হচ্ছে। তো সেই সব জিনিসের ইনডেপথ গিয়ে একটু বোঝা যায়। হ্যাঁ, যে এখন অবধি এই যে আমাদের মেন ব্যাটল ট্যাঙ্ক অর্জুন, সেটার ইঞ্জিন কিন্তু আমরা বানাতে পারি না। কেন পারি না? এখন কথা হচ্ছে তেজাসের ইঞ্জিন। তো এইগুলোর জন্য তো কোথায় গিয়ে আমাদের কাজটা আটকাচ্ছে, সেই জিনিসটা মানে যদি ওই সায়েন্টিফিক টেম্পারমেন্টটা থেকে ওটা, হ্যাঁ, না, তাছাড়া হবে না। কারেক্ট। তার মানে তো মানে এফেক্ট যে কোনো, আমার মনে হয় যে কোনো কাজই একটা বয়সে, যেই বয়সে ছোট ছোট জিনিস আমরা করতে করতে যাই, সেগুলো কোথাও না কোথাও আমাদের ফাইনালি এফেক্ট করে এসেই যায়। বেশ, আপনি প্রায় বলেন যে গুগল, আপনি এক্ষুনি বলছিলেন গুগল, উইকিপিডিয়া এবং এই যে এখন যে কোনো এআইতে কিছু একটা লিখলে পেয়ে যাওয়া যায়, এর বাইরে তথ্য আপনি খোঁজেন বলে আপনি দাবি করেছেন। মানে আমি একটা জায়গায় আপনার ব্যাপারে জানতে পারলাম, এটার মানেটা কি? মানে এটা কিভাবে হবে এটা আজকের দিনে, কেনই বা এটা প্রয়োজন? একটা তো ব্যাপার হলো স্মৃতিশক্তি, আর একটা হলো অভিজ্ঞতা। এই দুটো আমি কয়েকটি ঘটনা আপনাকে বলছি, তার মধ্যে কয়েকটি বিতর্কিত ঘটনাও আছে। 2001 সালে রাহুল গান্ধী নাকি বস্টন এয়ারপোর্টে ধরা পড়েছিলেন। আচ্ছা, কিছু আপত্তিজনক কিছু একটা ছিল ওনার কাছে। এখন এই কথাটা যারা বলেন, সঙ্গে সঙ্গে ফ্যাক্ট চেক হয়ে যায় যে এরকম কোনো ঘটনা আদৌ ঘটেনি। এবং এই ফ্যাক্ট চেকগুলো কিন্তু সব সাম্প্রতিক কালের, 2001 সালের না, 2001-এ যখন এটা ঘটেছিল সেটা নয়। তো এইবার যার 2001-এর স্মৃতি স্পষ্ট, যে আমার মনে আছে তখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, উনি ব্রিজেশ মিশ্রাকে
পাঠিয়েছিলেন যে আমাদের দলের নাই হোক, আমাদের বিরোধী পক্ষই হোক না কেন, এখানে ভারতের নাম খারাপ হচ্ছে, ওকে ছাড়িয়ে আনো। তো এইটা আমি হিন্দু নিউজ পেপারে পড়েছি, আমার মনে আছে, গুগলে নেই। গুগলে যেহেতু নেই, উইকিপিডিয়াতে নেই, এবং যেহেতু ওয়েব সোর্সের উপরে ডিপেন্ড করছে, সেই জন্য এআই চ্যাটবটেও নেই। রাইট। এরকম অনেক ঘটনা, এমনকি আমি যে স্টেটসম্যান আর পায়োনিয়ারে কাজ করেছি, দুর্ভাগ্যবশত দুজনেরই বোধহয় ফিনান্সিয়াল অবস্থা খুব একটা ভালো ছিল না, যার জন্য ওরা খুব বিশাল সার্ভার মেনটেন করতে পারতো না। তো আমার কাছে এর প্রিন্ট কপিগুলো আছে, আমি যা যা লিখেছি, কিন্তু ডিজিটাল কপি নেই। মানে আর্কাইভ করেনি এটা? না, করেনি, ওটা হারিয়ে গেছে জাস্ট। অথচ আমার কাছে সব হার্ড কপি আছে, আমি কেটে কেটে রাখতাম কাগজ থেকে। আমার একটা বেশ এত বড় অ্যালবাম বানিয়েছি সেটা, যত প্রিন্ট মিডিয়ায় যতদিন ছিলাম আর কি। তারপরে অনেক কিছুই আমাদের মনে পড়ে, যেটা এখনো কিন্তু সম্পূর্ণ জ্ঞান, বিশেষ করে যা ইংরেজিতে লেখা হয়নি, সেটা ইন্টারনেটে পাওয়া খুব মুশকিল। একটা জায়গায় গিয়ে থমকে দাঁড়িয়ে যায়। ঠিক। উইকিপিডিয়াতেও আপনি দেখবেন কয়েকটা আর্টিকেল বিশাল বড়, আবার কয়েকটা একটু হয়ে শেষ। আর ওপরে লেখাও আছে নোট, যে এখানে যতটা লেখা হয়েছে সেটা যথেষ্ট নয়, এটাকে এক্সপ্যান্ড করতে হবে। এবার কে করবে? কারণ উইকিপিডিয়া তো পিপলস এডিট করতে হয় লোকজনকে। হ্যাঁ, সেটাই। এইবার যদি আমি চ্যাট জিপিটি ব্যবহার করি বা গ্রক ব্যবহার করি, এরা তো সবাই গুগলের উপরেই নির্ভরশীল। যদি সেই ডেটাবেস আর্কাইভ থেকেই না বেরোয়, তো আমাকে কোত্থেকে বলবে? ঠিক। হ্যাঁ, তো এইটা একটা মানে এখানে এখনো হিউম্যান এলিমেন্টের ভীষণ রকমের প্রয়োজন, এবং ভেটারান্সদের প্রয়োজন। কারণ ইয়াং যারা মিলেনিয়াল যারা বা জেন জি যাদের বলা হয়, তাদের তো আমরা বলতে পারি না যে আরে মনে কর কারেক্ট অমুক সালে কি হয়েছিল। তারা ছিলই না। পশ্চিমবঙ্গে যেরকম যখন এরকম হতো, যখন সিপিএম আর কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই, যখন সিপিএমের কখনো মনে হতো এইবার হয়তো হেরে যেতে পারি, তখন জ্যোতি বসু এসে বক্তৃতা দিতেন, 72-এর কথা মনে আছে? এবার যার জন্ম 1999, এসে 72-এর কথা কি করে জানবে? রাইট, কারেক্ট, একদম। হ্যাঁ, এবং এটা নিয়ে আপনি গুগল সার্চ করে দেখতে পারেন, খুব একটা বেশি সিদ্ধার্থ শঙ্কর রায় কি করেছিল খুব একটা বেশি পাবেন না ওর মধ্যে। ঠিক। তো এইখানেই হচ্ছে গুগল, উইকিপিডিয়া আর এআই চ্যাটবটের বাইরে গিয়ে আমি কতটা তথ্য আমার পাঠকদের, আমার শ্রোতাদের কাছে আমি পৌঁছে দিতে পারি, এটা একটা খুব। আরেকটা যেটা বললেন, তাতে আরেকটা জিনিস আমার মনে হলো যে যেই সময়টা এই ইন্টারনেট ছিল না, সেই সময়ের যেটাকে আমরা সাম্প্রতিক ইতিহাস বলতে পারি, তার আগের ইতিহাস, ধরুন মুঘলদের ইতিহাস লিখে গেছে কেউ একটা, ওইদিকে আবার সুলতানি আমলের ইতিহাস সম্পূর্ণভাবে লেখা নেই, কিছু কিছু জায়গা থেকে কালেক্ট করে একসাথে তৈরি করা হচ্ছে। কিন্তু সাম্প্রতিকতম উপন্যাস, সাম্প্রতিকতম যদি ইতিহাস হয়, সেই সাম্প্রতিকতম ইতিহাসের কথা তো ইন্টারনেট থেকে পাওয়া যাচ্ছে না। এইখানেই আপনি বলছেন যে এখানে আরেকটু রিসার্চ করে কিছু বই খুঁজে বা কিছু খুঁজে বের করে রাখা, বা এই জিনিসটা ওইভাবেই পাওয়া জানতে যাচ্ছে, হবে। তার মধ্যেও কিন্তু অসুবিধে আছে। এরপরে এলো সেন্সরশিপ। হ্যাঁ, বিভিন্ন রাজ্যের সরকার এবং কেন্দ্র সরকার এবং পুরো পৃথিবীর কোনো না কোনো সরকার সব তথ্য মানুষের সামনে আনতে দেয় না। তো অনেক কিছুই ধামাচাপা পড়ে যায়। হয়তো অন্তত ইউনাইটেড স্টেটসের এরকম একটা পলিসি আছে যে 20 বছর হয়ে যাওয়ার পরে ডিক্লাসিফাই করা যেতে পারে। আমাদের দেশে তো সেরকমও কোনো পলিসি নেই। হ্যাঁ, তো অনেক কিছুই আমরা জানি না। আর যেখানে এই ডিক্লাসিফিকেশনের পলিসি আছে, তারাও অনেক কিছু জানে না। জেএফকে যে কেন খুন হয়েছিলেন এখনো পুরোপুরি সলভ হয়নি। ঠিক। হ্যাঁ, তো যার জন্য ইন্টারনেট এসে গেছে বলে আমি সব জেনে গেছি, এটা তো হয় না। ঠিক। এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ দিলেন আপনি, একটা পার্সপেক্টিভ দিলেন, যেটা আমি কিন্তু আমারও নিজেরও মনে হলো যে এইটা তো ওইভাবে ভেবে দেখিনি। হ্যাঁ, কারণ পৃথিবীতে কিন্তু মানুষের ধারণা ইন্টারনেটে সব জানা যায়, আসলে সব জানা যায় না। এবার আমি জেনারেলি আমার পডকাস্টে রাজনীতি নিয়ে প্রশ্ন খুব একটা বেশি করি না, বাট আপনার সঙ্গে কথা বলে, মানে অফলাইন কথা বলে বুঝলাম যে আপনার একটা রাজনীতির অন্যরকম পার্সপেক্টিভ আছে। আই ওয়ান্ট টু এক্সপ্লোর দ্যাট মানে পার্সপেক্টিভ। আপনি পশ্চিমবঙ্গে আসেন মাঝে মাঝে, কলকাতায় আসেন মাঝে মাঝে, আবার বেশিরভাগ সময় আপনি দিল্লিতেই থাকেন। হ্যাঁ, এবার বাইরে থেকে
একটা অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে দেখা যায়। আমি তো নিজে কলকাতায় থাকি, বা আমার পরিচিত লোকজন যারা যাদের সঙ্গে আমি এপিসোড করি তারা জেনারেলি কলকাতারই। হ্যাঁ, আপনি বাইরে থেকে পশ্চিমবঙ্গটাকে দেখছেন তো নিশ্চয়ই, আপনি একজন বাঙালি, আপনার তো পশ্চিমবঙ্গের উপরে একটা ভালোবাসা নিশ্চয়ই আছে, যেহেতু আপনার রুটসও আছে। আপনি কিভাবে দেখছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গটাকে? একটু চিন্তার বিষয়। তবে আমি যখন পরিস্থিতিটা মানে এর চেয়ে অনেক ভালো ছিল, তখনও কিন্তু বেশ অনেক কিছুতেই, যেমন পরিকাঠামো, আমি ইনফ্রাস্ট্রাকচারে দেখলাম একটি ঘটনা বলি, আপনাদের হয়তো কাউকেই স্ট্রাইক করেনি, কারণ আপনারা কলকাতার বাসিন্দা, দিনরাত দেখছেন ওটা। ওটা মানে একেবারে খুব সাধারণ ব্যাপার হয়ে গেছে। এটা বোধহয় 2000 সালের কথা, 2000। আমি যাদবপুর ইউনিভার্সিটির সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, আর হঠাৎ দেখছি একটা ওখানে ছোটোখাটো একটা কিছু ফাংশন হচ্ছে। কি ব্যাপার না, ওখানে সাবওয়ে তৈরি হচ্ছে, আর একজন কেউ বক্তৃতা দিচ্ছেন, তিনি বলছেন দিল্লি থেকে এসে আমরা শিখেছি সাবওয়ের কথা। তো এইদিকে 8B বাস স্ট্যান্ড, সেদিক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাব, এবার রাস্তার তলা দিয়ে চলে যাব। এবার একটা জিনিস আমার দেখেই খটকা লাগলো, যে সাবওয়ের যে দরজাটা, ভেতরে ঢোকার প্রবেশ পথটা অন্তত 14 ফুট উঁচু হবে। কলকাতায় এত লম্বা মানুষ তো থাকে না, দিল্লিতেও থাকে না, হ্যাঁ, বোধহয় নাইজেরিয়াতেও থাকে না। তো 14 ফিট উঁচু প্রবেশদ্বার কেন? আচ্ছা, যাই হোক। এবার কলকাতা যেখানে শেষ হয়ে গেছে, নাকতলা গেল, বাসদ্রোণী গেল, ওইদিকে গড়িয়া এসে গেল। গড়িয়ার পর সোনারপুর চলে গেল। হ্যাঁ, এইবার সোনারপুরের কথায় আসছি। তো সোনারপুর তখনও তৈরি হয়নি। একবার আমরা টাটা সুমো নিয়ে বেরোলাম, দেখছি যে কলকাতা যেখানে শেষ হয়েছে সেখানে রাস্তাটা 12 ফুটের রাস্তা। টাটা সুমো নিয়ে যাচ্ছি, হঠাৎ এইদিকেও ক্ষেত, ধানের ক্ষেত, এইদিকেও ধানের ক্ষেত, মাঝখানে 12 ফুটের রাস্তার উপর দিয়ে আমাদের টাটা সুমো যাচ্ছে। হঠাৎ উল্টো দিক থেকে আর একটা টাটা সুমো এসে গেছে। কি অবস্থা! আমরা জায়গা দিলে আমরা উল্টে পড়ে যাব, ও জায়গা দিলে ও উল্টে পড়ে, মানে যেখানে জায়গার প্রয়োজন সেখানে জায়গা নেই, যেখানে প্রয়োজন নেই সেখানে 14 ফুটের দরজা বানিয়েছে, আর রাস্তাটা দিয়েছে ঠিক 12 ফুটের। মানে পাশাপাশি দুটো চওড়া গাড়ি যেতে পারবে না। এটা হচ্ছে পরিকাঠামোর ব্যাপার, যে মানে ল্যাক অফ ইম্যাজিনেশন, যে কোথায় কতটা ইউটিলিটি কি দরকার। কিন্তু অন্যান্য ব্যাপারও আছে, শিক্ষার দিকে যেরকম, আমি যখন সেন্ট্রাল বোর্ড থেকে যখন কলকাতা ইউনিভার্সিটিতে আমি করছি, আমি দেখছি যেই অঙ্ক আমি 5 স্টেপে সলভ করে দিতাম বাংলা বই মতে, এবং ওইখানকার যেরকম ইংলিশেও যে বইগুলো লেখা হয়েছে, সেটায় আমাকে 7, 8, 10টা স্টেপ নিতে হচ্ছে, তবে গিয়ে সেটা সলভ হচ্ছে। কারণ সেইখানে ওইভাবেই শেখানো হয়েছে স্কুলের লাইফ থেকে, যে প্রবলেম সলভিং এইভাবে করতে হয়। তাছাড়া কি বলে, এটা হলো শিক্ষার ব্যাপার। তারপরে শিক্ষার ব্যাপারে আরও অনেক কিছু আছে। যাই হোক, রাজনীতিতে একটা জিনিস কিন্তু আমার বেশ মজাদার লেগেছিল, বাঙালির মতো বক্তৃতা কেউ দিতে পারে না। মানে আমি কলকাতায়, গ্রাম বাংলায়, ছোটোখাটো শহরে এরকম দেখেছি যে এই ছোটোখাটো নেতারা কখনো একটা প্লাস্টিকের চেয়ার বা একটা বালতিকে উল্টো করে একটা মানে বাজারের মোড়ে দাঁড়িয়ে হঠাৎ বক্তৃতা দিতে শুরু করে দিল। সে তো আমি 90-এর দশকের শুরুর দিকের কথা বলছি, কারোর টেলিপ্রম্পটারও নেই, হ্যাঁ, মানে কিছু নেই, অথচ কোথাও থামছে না লোকটা, সে যেই পার্টিরই হোক, সিপিএমের লোক হোক, কংগ্রেসের লোক হোক, তখন তো বিজেপি ছিল না। তো এই একটা বেশ মজাদার লাগতো, আমি মাঝে মাঝে দাঁড়িয়ে শুনতাম যে বা দেখি কি বলছে, হ্যাঁ কি বলছে, বা বেশ এর ভালো ওরেটরি স্কিল আছে। তো সেই জিনিসগুলো আবার খুব ভালো লাগতো। আবার অন্যদিকে কর্মসংস্থানের সুযোগ খুব কম, ভীষণ রকমের কম, এবং যেহেতু কর্মসংস্থানের সুযোগ কম, আপনি যদি চাকরি পেয়েও যান, আপনাকে এমপ্লয়ার এক্সপ্লয়েট করে, কারণ সে জানে যে আর কোথাও যাওয়ার উপায় নেই। এইটা আমি তো মানে এটা আমার এরকম অভিজ্ঞতাও হয়েছে প্রথম চাকরিতে। হ্যাঁ, আবার পরে যখন আমি বললাম যে আমি ছেড়ে দিচ্ছি, তখন আবার না যেও না। হ্যাঁ, তো যাই হোক, এইটা আমি কত জায়গায় আমি শুনেছি যে যখন সবে চাকরিতে ঢুকলাম, কোথাও গেছি, বসে গল্প করছি কোনো একটা দোকানে, বা কিছু চায়ের দোকানে হোক বা কিছু, তো সদ্য যারা চাকরি পেয়েছে তারা বলছে প্রমিস কিছু করেছিল, দিচ্ছে তো না সেরকম।
তো কারণ যেহেতু অপশন কম, সেই জন্য যেটুকু অপশন আছে তার মধ্যে গিয়েও কিন্তু মানুষ ফেঁসে যাচ্ছে। এই একটা ব্যাপার। আর তাছাড়া রাজনীতির যে ব্যাপারটা, সেটা তো অন্যই রকম একটা ব্যাপার। কিন্তু আমি বাঙালি মহলের বাইরে যখন কেউ বাংলা নিয়ে আলোচনা করে, হ্যাঁ, আমি সেটাই এক্স্যাক্টলি জানতে চাই, কারণ এটা আমার পার্সোনালি জানার ইচ্ছা। বাইরের থেকে আপনি তো বাঙালি হিসেবে দেখছেন, অন্যরা বাংলাকে কিভাবে দেখছে? কমিউনিস্ট হিসেবে, বামপন্থী হিসেবে এখনো তার পেছনে কারণ ওই বললাম না, পাবলিক মেমোরি খুব শর্ট। পাবলিক মেমোরি যেহেতু শর্ট, ওরা শুধু ছোট্ট একটা ইতিহাস দেখছে। 34 বছরের বামফ্রন্ট সরকার, 14 বছরের তৃণমূল সরকার, ঠিক এইটুকুই। এর পেছনে কি হয়েছে কেউ বিধানচন্দ্র রায়ের নামও শোনেনি, কেউ প্রফুল্ল সেনের নামও শোনেনি, সিদ্ধার্থ শঙ্কর রায়ের নাম শোনে কেউ শোনেনি এগুলো। হ্যাঁ, এইবার তো প্রত্যেকটা রাজ্যেই এখন আপনি বেঙ্গলে গিয়ে যদি কাউকে বলেন যে রাজস্থানের রাজনৈতিক ইতিহাস বলুন, তো সে তো বলতে পারবে না। আমাকে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না। হ্যাঁ, তো সেই রকমই ব্যাপার। কিন্তু যেখানে মাঝে মাঝে মানে খারাপ লাগে শুনতে আর কি, যখন আমাদের কমিউনিটিটাকে স্টিরিওটাইপ করে দেওয়া হয়, কমিউনিস্ট, মাছ ভাত ইত্যাদি ইত্যাদি নিয়ে। তো মাছ ভাতটা তো মিষ্টি দই, হ্যাঁ। কিন্তু আমি একটা জিনিস বেশ অন্তত বিগত 7-8 বছর ধরে বিভিন্ন সেমিনার ইত্যাদিতে বলে থাকি, আর সেই পার্সপেক্টিভটা লোকের বেশ মানে গ্রাহ্য বলে মনে হয়। কিরকম? সেটা হচ্ছে এক নজরে বাংলার ইতিহাস। বড় সাম্রাজ্যগুলো যখন শেষ হয়ে গেল, মানে মৌর্য শেষ, গুপ্ত শেষ, আমরা মেজর কিংডমের মধ্যে পেলাম পাল সাম্রাজ্য আর সেন সাম্রাজ্য। একদম। পাল সাম্রাজ্যরা ছিল পেট্রনস অফ বুদ্ধিজম, রাইট। তো বৌদ্ধ ধর্মকে ওরা খুব অ্যাট দি এক্সপেন্স অফ হিন্দুইজম ওরা প্রমোট করেছে। কারেক্ট। এমনকি সেন সাম্রাজ্য আসতে এরকম একটা অবস্থা দেখা গেছিল, বিশেষ করে লক্ষণ সেনের সময়, যে হিন্দুর সংখ্যা অনেক কমে গেছে। হ্যাঁ, তখন কিন্তু মুসলমান আসেনি। হ্যাঁ, এইবার কিন্তু বুদ্ধিজমের মধ্যে, বৌদ্ধ ধর্মের মধ্যে একটা মূল তত্ত্ব হলো যে তারাও কিন্তু মূর্তির বিরোধিতা করে, মূর্তি পুজোর বিরোধিতা করে। এইবার এক ঝটকায় সেখান থেকে পাল সাম্রাজ্য, সেন সাম্রাজ্য থেকে চলে আসুন আধুনিক সমাজের শুরুর দিকে রাজা রামমোহন রায়, ব্রাহ্ম সমাজ, তারাও মূর্তির বিরুদ্ধে। ঠিক। মানে লাস্টে যে আমরা এসে 1977 থেকে কমিউনিস্ট রুল পেলাম, we have had a history of iconoclasm. আচ্ছা, আপনি এই পার্সপেক্টিভ, আমি এইভাবে দেখছি জিনিসটাকে। কিন্তু মাঝখানে তো কৌলিন্য প্রথাও খুব হয়েছে। এইবার মাঝখানে এসে যাচ্ছে চৈতন্য মহাপ্রভু, হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, একদম। এইদিকে মাঝে লেখকদের মাঝে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ, এইখানে আমি একটা তুলনা করি তামিলনাড়ুর সাথে। তামিলনাড়ু আর পশ্চিমবঙ্গ, পুরো ভারতবর্ষে এরকম দুটি রাজ্য যাদের মানুষকে যদি আপনি দেখেন সাংঘাতিক রকমের ধার্মিক। দৈনন্দিন জীবনে যদি দেখেন, আমি এমন জিনিস বাঙালি পরিবারে দেখেছি যেটা এই যারা খুব ধার্মিক নর্থ ইন্ডিয়ান তাদের বাড়িতে কিন্তু আমি দেখিনি। যে কোনো বাড়ির পুজোর ঘরে ঢুকুন, পুজোর ঘরে আপনি ঠাকুরের ছবি, মূর্তির সাথে সাথে কোনো একটা গুরুর ছবিও পাবেন। 100%। তো গুরু শিষ্য পরম্পরাটা কিন্তু একটা খুব গেথে আছে আমাদের এর মধ্যে। একদম। এবং দীক্ষা নেওয়া এমন পাড়া নেই যেখানে কালীবাড়ি পাওয়া যায় না। ঠিক। হ্যাঁ, তার মধ্যে প্রচুর পাড়ায় আবার হরিসভাও আছে। কিন্তু তামিলনাড়ুর সাথে মিলটা কোথায়? তামিলনাড়ুতেও গিয়ে দেখবেন যে এমন সব শৈব সম্প্রদায়, বৈষ্ণব সম্প্রদায় আছে যেটা হয়তো অন্য জায়গায় গিয়ে মনে হবে আপনার বিলুপ্ত হয়ে গেছে। কর্ণাটিক মিউজিক, তার মধ্যে তো মানে ভক্তি একেবারে ওতপ্রোতভাবে ওটা জড়িয়ে আছে। মিলটা এইখানে যে বাঙালি আর তামিল নিজস্ব জীবনকে রাজনীতির সাথে মেশায় না, এইখানে মিল। যার জন্য ওইখানে ডিএমকের শাসন, এইখানে কমিউনিস্ট শাসন, তারপরে তৃণমূলের শাসন। এইটা একটা বিশাল বড় একটা মিল, এটা আর কোনো রাজ্যে আমি দেখিনি। এই যে প্রত্যেকটা, আমার ধরুন অনেক বন্ধু আছে ধরুন বাইরে, আপনি বাইরে থাকেন, আপনি বাংলাকে বাইরে থেকে দেখছেন, সেরকম প্রচুর আমার বন্ধু বান্ধব আছে, বম্বেতে আছে, দিল্লিতে আছে, ব্যাঙ্গালোরে আছে,
চেন্নাইতে আছে, এরকম প্রচুর বন্ধু বান্ধব আছে। যখন কথা হয় আমাদের মাঝে মাঝে, তো ফোন করলো কোনোদিন, বলছে যে ক্যা কর রা হ্যায় কলকাতা মে, ইধার চলা। যেই বলছে সেই বলছে ওখানে চলে আসতে, দিল্লি চলে আসতে বলছে, চেন্নাই চলে যেতে বলছে, বম্বে চলে যেতে বলছে, ব্যাঙ্গালোর চলে যেতে বলছে। এবং এই রিসেন্টলি খুব একটা আলোচনা হচ্ছে অ্যাবাউট ব্রেন ড্রেন। এটা রিসেন্টলি না, অনেকদিন ধরেই আলোচনা হচ্ছে ব্রেন ড্রেন নিয়ে। আপনার কি মনে হয় এই বিষয়টা নিয়ে? এই কলকাতায় কেন বলছে? তার মানে কি কলকাতায় কিছু হবে না? এটা তো আমারও শুনতে কোথাও একটা ভালো লাগে না, যে কেন এই কথাটা বলবে কেউ একটা। বাঙালি হয়ে কষ্ট তো হয় এরকম সমালোচনা শুনতে, আর বিশেষ করে যখন সেটাকে স্টিরিওটিপিক্যাল সমালোচনা করে তোলা হয়, আরে তোদের কিছু হবে না, এই টাইপের যখন একটা তাচ্ছিল্য সুর যখন পাওয়া যায়, সেটা ব্যথা লাগে। এখন ব্যাপারটা হচ্ছে যে ব্রেন ড্রেনের কথা তো পুরো ভারতবর্ষ জুড়েই হয়। অনেকে তো ভারতবর্ষে ছেড়ে আমেরিকায় চলে যাচ্ছে হয়তো, আবার কেউ কেউ ফিরেও আসছে। পশ্চিমবঙ্গ থেকে যে ব্রেন ড্রেন, সেটা আলাদা কেন? হ্যাঁ, কারণ মানুষ শুধুমাত্র কর্মসংস্থান নেই বলে চলে যাচ্ছে না, মানুষ ভয়েও চলে যাচ্ছে। এটা বিশেষ করে আমাদের লাইনে দেখুন, আপনি ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিকতা করতে পারবেন পশ্চিমবঙ্গে থেকে? পারবেন না। হয় আপনাকে প্রলোভন দেওয়া হবে, অথবা আপনাকে মানে বিশ্রী রকমের থ্রেট আসবে। সে খুব বড় মিডিয়া হাউস হলে সেটা সামলে নিতে পারে, হ্যাঁ, রিপাবলিক বাংলা সামলে নিতে পারে, TV9 বাংলা সামলে নিতে পারে। ছোটোখাটো চ্যানেল তো সামলাতে পারবে না। তো কলকাতা নিউজ তো বন্ধ করে দেওয়া হয়েছিল, আবার তো চালু হলো। তারপরে এইভাবে যে একটা ভয়ে মাঝে মধ্যেই, অন্তত 2017 থেকে বছরে 2টো দাঙ্গা, প্রত্যেক বছর। এবং দাঙ্গা বলা চলে না, ইংরেজিতে 2টো শব্দ আছে, একটা হচ্ছে রায়ট আর একটা হলো পগ্রম। মানে একটা সাইড মারে আর একটা সাইড মার খায়। এই রকম প্রতিনিয়ত যদি খবর আসতে থাকে একটি রাজ্য থেকে, এবং দেখা যায় যে বড় বড় ঘটনা, সন্দেশখালি, আরজিকর, তার আগে ছিল চিটফান্ড স্ক্যাম, নারদা সারদা ইত্যাদি, রোজভ্যালি স্ক্যাম, অথচ কারোর কিছু কিন্তু কোনো শাস্তি হচ্ছে না, বা যাদের হচ্ছে তারা খুব ছোটোখাটো খেলোয়াড়। মানে একটা রিং লিডার তো হবে, একটা মাস্টার মাইন্ড তো হবে, সেইখানের অবধি কিন্তু ল এনফোর্সমেন্ট পৌঁছতে পারছে না, বা পৌঁছতে দেওয়া হচ্ছে না। এটা আমরা সবাই জানি যে সিপিএমের আমল থেকেই দ্য স্টেট পুলিশ ইজ অ্যান এক্সটেনশন অফ দ্য রুলিং পার্টি। এটা কমিউনিস্ট আমল থেকেই চলছে, এখনও সেটা ব্যাহত হয়নি, সেইভাবেই চলছে। আর যার জন্য এই যেরকম ধরে নিন যে আমি যদি কোনো একটা অ্যাভারেজ মুসলমানকে জিজ্ঞেস করি যে তোমরা কি ধর্মের ভিত্তিতে বা কমিউনিটির ভিত্তিতে ভোট দাও, ওরা বলবে হ্যাঁ দিই। কেন দাও? তোমাদের জন্য কি ইকোনমিটা কোনো ফ্যাক্টর নয়? তোমাদের জন্য কি আরও যে দেশে এত রকমের উন্নয়ন হচ্ছে সেটা তোমাদের জন্য ফ্যাক্টর নয়? তো একটি জিনিস যেটা আমি মুসলমানদের থেকে চিরকাল শুনে এসেছি, যে যদি বেঁচেই না থাকি তাহলে এগুলো দিয়ে কী হবে? তো যখন ল অ্যান্ড অর্ডারটা সেই পর্যায়ে পৌঁছে যায় যে ইকোনমিটা তখন গৌণ হয়ে যায়, আর্থিক অবস্থা আপনার কীরকম, আরে বেঁচে থাকবেন তবে তো ভাত খাবেন, বেঁচেই যদি না থাকেন। তো এই যে ধারণাটা যেইভাবে চারিদিকে ছড়িয়ে পড়েছে, তার উপরে আপনি দেখুন, মানে এর চেয়ে বড় তো আমি কোনো উদাহরণ দেখিনি। আমাদের এখানে ব্যবস্থা আছে আর্টিকেল 355 আর 356-এর, যেটা ইন্দিরা গান্ধী যখন তখন ইউজ করে নিতেন। আর যারা তার ভুক্তভোগী ইমার্জেন্সির সময়, তারা নাকি সেই সময় একটা মানে প্রতিজ্ঞা করেছিল যে আমরা ক্ষমতায় আসলে কখনো এটা প্রয়োগ করব না। জানি না সেটা কতটা গুজব না সত্যি, কিন্তু আমার মনে হয় না যে ওখানে কখনো লাগবে রাষ্ট্রপতি শাসন। কিন্তু বিশেষ করে আমার 2019-এর কথাটা মনে পড়ে। সিবিআইয়ের অফিসার গেছে রাজীব কুমারকে আটক ধরতে, আর পশ্চিমবঙ্গ পুলিশ সিবিআইয়ের অফিসারকে আটক করে নিয়েছে, আর তাকে নিয়ে, রাজীব কুমারকে নিয়ে মমতা ব্যানার্জি জনসভা করছে। There cannot be a more glaring example of collapse of the Constitution. Article 356 কখন লাগে? Collapse of the Constitution. সেন্টার আর স্টেটের মধ্যে সংঘাত লেগে গেছে, এটা তো collapse of the Constitution.
আর এই রকম সুযোগ তো যে বর্তমান রাজ্য সরকার সে তো মাঝে মধ্যেই দিয়ে থাকে। প্রায়ই আমরা দেখছি কনস্টিটিউশন কোল্যাপস করে যাচ্ছে। এই সেদিন ইডির রেড হলো, মুখ্যমন্ত্রী স্বয়ং একটা প্রাইভেট কোম্পানি সেখানে গিয়ে আইপ্যাক, এককালে বোধহয় প্রশান্ত কিশোরের ছিল, এখন তো প্রতীক জৈন সব সামলাতো, তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে এক গাদাগুচ্ছের সব ফাইল তুলে নিয়ে একটা গাড়ির ভেতরে ভরলেন। সেখানে ইডির অফিসার ছিলেন মাত্র 5 জন বোধহয়। ওরা আর কি করতেন, যেখানে প্রায় 100 লোক জড়ো হয়ে গেছে, এই মারে কি সেই মারে। তো এই রকম দৃষ্টান্ত বারে বারে সামনে আসছে দ্যাট দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ কোল্যাপসিং ইন ওয়েস্ট বেঙ্গল। এই আপনি যে কথাগুলো বললেন এগুলো তো প্রত্যেকটাই ঘটনা, মানে এই প্রত্যেকটাই সত্যি সত্যি এই রিসেন্টলি হয়েছে। এবার এটা আপনি যখন যেখান থেকে দেখছেন বাইরে থেকে, তা আপনার এটাই মনে হয় যে এই ঘটনাগুলো কি কোথাও না কোথাও এফেক্ট করছে মানুষকে, তাই জন্য তারা বাইরে চলে যাওয়ার জন্যই মানে ভাবছে? ইমপ্রেশনটা যে ক্রিয়েট হচ্ছে, দুটো আলাদা ব্যাপার। একটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ কেন বাইরে যাচ্ছে, আর বাইরের লোকে কি মনে করছে যে তারা কেন বাইরে যাচ্ছে, এটা দুটি ভিন্ন জিনিস। পশ্চিমবঙ্গে তো সত্যি কর্মসংস্থান নেই। এই যেমন আমি কিছু পরিসংখ্যান নিয়ে এসেছি, একেবারে যা তা অবস্থা, আর এগুলো সব আধিকারিক, সব অফিসিয়াল ডেটা। তো এটা তো জানা কথা যে 60-এর দশকে আমরা 3 নম্বর স্থানে ছিলাম রাজ্য হিসেবে। তো এখন আমরা কোথায়? এইবার 2017-18 থেকে বেঙ্গল ইকোনমি, যেটা ওখানের আর্থিক অবস্থা, ওটা 1.7 এই হারে বেড়েছে। আর সেইখানে রাজস্থান, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, ছত্তিশগড়, এককালে রাজস্থান আর মধ্যপ্রদেশ কিন্তু বিমারুর মধ্যে ছিল। তারা শুধু বেরিয়ে আসেনি, তাদের বৃদ্ধির হার আমাদের থেকে বেশি। শুধু তাই নয়, পার ক্যাপিটা ইনকাম এখন 127.5% অফ দ্য ন্যাশনাল অ্যাভারেজ ইন 1960-61 এটা ছিল। মানে ভারতবর্ষের লোক যদি 100 টাকা রোজগার করেন, সেখানে বাংলার মানুষ 127 টাকা 50 পয়সা রোজগার করছিলেন। এখন কি অবস্থা? 60-61, আচ্ছা, 60-61, হ্যাঁ। এখন ইট হ্যাজ ড্রপ বিলো রাজস্থান অ্যান্ড উড়িষ্যা। মানে যে সেই উড়িষ্যা যারা একখানে লোকে কালাহান্দির গল্প করত, তার নিচে আমরা চলে গেছি। চিন্তা করা যায়? তারপরে এখন বর্তমানে মানে ইকোনমিক অবস্থা হিসেবে 18টা স্টেটের মধ্যে আমরা 16তম স্থানে, 16তম স্থানে। আর আমাদের এটা কার ডেটা? এটা হচ্ছে নীতি আয়োগের ফিস্ক্যাল হেলথ ইন্ডেক্স। ফিস্ক্যাল হেলথ অর্থাৎ আমরা রাজস্ব ঠিক মতো কালেক্ট করতে পারছি না, রেভিনিউ কালেক্ট করতে পারছি না, আমাদের শর্টফল হচ্ছে। এমন একটা পরিস্থিতিতে আমরা পৌঁছে গেছি যেখানে থেকে ইকোনমিকে সাস্টেন করা যাবে না। আমরা জানি যে দেশে এরকম একটা পরিস্থিতি এসেছিল যখন নরসিংহ রাও প্রধানমন্ত্রী হয়েছিলেন। তো সেই রকম তার থেকেও বাজে অবস্থা। কারণ এই যে যখন তখন যেমন খুশি সব ওয়েলফেয়ার স্কিম, সেন্ট্রাল ওয়েলফেয়ার স্কিম তো ওখানে কার্যকরী হয় না, কিন্তু যে কন্যাশ্রী হোক বা যে কোনো স্কিম হোক, তার ভেতরে যে ভাতা দেওয়া হয় সেটা হুট করে বাড়িয়ে দেওয়া, 500 থেকে 2000 করে দিল। সাস্টেন করবে কি করে? কারণ একমাত্র যেটা সাস্টেনেন্স ওয়েস্ট বেঙ্গলের, সেটা কিন্তু অতীত থেকে আসছে। এটা শুনে অনেকে হয়তো অবাক হবে যে আজও কিন্তু কলকাতার জিডিপি ব্যাঙ্গালোরের জিডিপির থেকে বেশি, কিন্তু শুধুমাত্র প্রি-1960 জন্য ব্রিটিশ রাজা ছেড়ে দিয়ে গিয়েছিল, এবং তারপরে প্রথম 1.5-2 দশক ধরে পশ্চিমবঙ্গকে যেইভাবে চালানো হয়েছে তার সুদ খাচ্ছে বলতে গেলে বাঙালি আজকে। সেই যে 60-এর দশকের শেষের দিকের ঘটনা, বিড়লা গ্রুপের একজন এমডি সিইওকে রাস্তায় স্ট্রিপ করে মারধর করা হলো, আর তাতে যা আতঙ্কের সৃষ্টি হলো, যা সন্ত্রাস সৃষ্টি হলো, ফ্লাইট অফ ক্যাপিটাল শুরু হলো পশ্চিমবঙ্গ থেকে। এবং তারপরে সেই 77 থেকে আমি পুরোপুরি 2011-এ আসবো না, 2005 বলবো, অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্যের একটা টার্ম। সেই সময় তো আমরা শুধু চলবে তো শুনতাম না,
বুদ্ধদেব বাবু গেলেন কেন? কারণ হঠাৎ উনি বলবেন না এবার চলবে। এতদিন বলছিলেন চলবে না, মানে কমিউনিস্টরা তাই বলে এসছে চলবে না, এবার হঠাৎ বললেন না চলবে। ইন্দোনেশিয়া থেকে সালেম গ্রুপ এসে নাকি নন্দীগ্রামে নতুন শহর করবে, টাটা এসে নাকি মিনি একটা কার, ন্যানো কার শুরু করবে সিঙ্গুরে। তো এতদিন যাদের আপনি ছোটোবেলার থেকে ব্রেন ওয়াশ করে এসছেন চলবে না বলে, তাদের হঠাৎ করে যদি বলেন যে চলবে, তাহলে কি তারা শুনবে? তারা বেঁকে বসবে। তো বুদ্ধদেব ভট্টাচার্যের মিখাইল গর্বাচভের মতো অবস্থা হলো। মিখাইল গর্বাচেভ যেরকম পেরেস্ত্রয়কার ও গ্লাসনস্ট করে, যেরকম আজকাল তো উনি প্রয়াত, কিন্তু আজকেও রাশিয়ানদের কাছে গালি খান, উনি গালাগাল খান। হ্যাঁ, যে এই আমাদের একটা বিশাল ঐতিহ্য ছিল সোভিয়েত ইউনিয়নের, বা এই লোকটা শেষ করে দিয়ে গেল। বুদ্ধদেব ভট্টাচার্য এখন সম্প্রতি মারা গেছেন, তাকে নিয়ে অনেক মানে শোক বার্তা ইত্যাদি। খুব ভালো মানুষ ছিলেন, সেই ভালো মানুষ তো অবশ্যই ছিলেন, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু এই যে হুট করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা, উনি বলছি না যে ভুল করেছিলেন, কিন্তু হলো না। এখন যে সরকার, তারাও করতে দিল না। এখন তো ইদানিং আমি সিঙ্গুরের যা খবর পাচ্ছি, সিঙ্গুরের মানুষ বুঝে উঠতে পারছে না যে ক্ষেত তো ফিরে পাবে না, এখনও তার মধ্যে কংক্রিট পড়ে আছে, পাইপ পড়ে আছে। এক অংশ সিঙ্গুরের চায় যে শিল্পায়ন হোক, আর এক অংশ বলে যে না না, আমাদের যা ধানের ক্ষেত ছিল, যা কিছু ছিল, আমাদের সেটা ফেরত চাই। যাই হোক, পশ্চিমবঙ্গের সাথে সাথে ভারতবর্ষেরও কিন্তু একটা খুব বড় লোকসান হলো। কারণ টাটা পশ্চিমবঙ্গে এই জন্য করতে চেয়েছিলেন ফ্যাক্টরিটা, যে তাহলে সাউথ এশিয়ান কান্ট্রির মার্কেটটা খুলে যেত। বাংলাদেশ এবং আসিয়ান কান্ট্রিজ যেগুলো, হ্যাঁ, থাইল্যান্ড, সিঙ্গাপুর, এটা কিন্তু গুজরাট থেকে সম্ভব নয়, যেটা উনি বাধ্য হলেন অবশেষে। তো নরেন্দ্র মোদী বললেন ঠিক আছে এখানে এসে যাও, ওখানে করা যাচ্ছে না। নরেন্দ্র মোদীও চেয়েছিলেন এখানে হোক, মানে তখনকার অনেক নিউজ ক্লিপিং খুঁজে পাওয়া যাবে যে বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা ব্যানার্জি দুজনকেই বলছে আপনারা বসে মিটমাট করে নিন, শিল্পায়ন হলে তো আপনাদেরও ভালো, দেশেরও ভালো। তো সেটা হতে পারলো না। তো এই পুরো ঝামেলার মধ্যে ন্যানো প্রজেক্টটাই ভেস্তে গেল, কোম্পানিরও লস হলো। তো সবার লস, রাজ্যের লস, সেন্টারের লস, কোম্পানির প্রাইভেট সেক্টরের লস। তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বার্তাটা গেল যে এখানে কিছু পাল্টায়নি, যেরকম কমিউনিস্ট রুলে ছিল চলবে না, এখনও চলবে না রাজনীতিই চলছে। তবে আমি এইটুকু বলবো যে 2011 থেকে 14-15 অবধি আমি মানে কলকাতায় বিশেষ করে, তারপরে অন্যান্য শহরে, দুর্গাপুরে, আসানসোলে, এমনকি মেদিনীপুর আর বাঁকুড়াতেও আমি খুব দেয়াল লিখন হয়। আর সিপিএমের লোকরা কিন্তু খুব সুন্দর হাতের লেখায় লেখে দেয়ালে, এটা আমি লক্ষ্য করেছি। অত সুন্দর হাতের লেখায়, মানে এদের ছেপে দিয়েছে মনে হয়। তো খুব সমালোচনা পড়তাম, আমার মনে হতে তো হেরে গিয়ে এখন সব গায়ের ঝাল ঝাড়ছে, কিন্তু তা কিন্তু নয়। মানে আস্তে আস্তে আমরা যেটা দেখতে পারলাম, শুরুর দিকে একটু উন্নয়ন হলো, বিশেষ করে উত্তরবঙ্গের দিকে প্রথমবার একটু উন্নয়ন দেখতে পারলাম। কিন্তু তারপরে যেটা শুরু হয়ে গেল, এই যে আমি 2017 বললাম, এই যে দাঙ্গার একটা ফ্রিকোয়েন্সি 2 per year প্রায় লেগেই থাকছে। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে যে ইকোনমিক ডেভেলপমেন্টও তো হচ্ছে না। এই যে বেঙ্গল বিজনেস সামিট যে হয়, সবাই এসে বলে যায় হ্যাঁ হ্যাঁ টাকা দেবো, নিবেশ করব, পুঁজি দেব। দেয় কি কেউ? দিলে তো এতদিনে অনেক কিছু হয়ে যেত, হলো না তো। আর কেন দেয় না তাদের আপনি দোষারোপ করতে পারেন না। যেরকম পাশের রাজ্যে বিহারের একসময় বদনাম ছিল জঙ্গল রাজ। তো আপনার একটা স্টেটের যদি এই রকম ভাবমূর্তি হয়, যেখানে যেই মুহূর্তে একটি মানুষ পায়ে দাঁড়ায়, নিজের পায়ে দাঁড়ায়, তোলাবাজরা এসে যায়। হ্যাঁ, আপনি যদি একটা বাড়ি করেন তো তার মধ্যে সিমেন্টের শেয়ার কত, বালি চুন সুরকির শেয়ার কত, সব কটা বেঁধে রাখা আছে। এই রকম যদি একটা আবহাওয়া হয়, ইনভেস্টমেন্ট আসবে কি করে? কারণ তার যে কর্মচারীরা, যে বাঙালিরা চাকরি যে পাবে, তাদের তো এইভাবে ট্রিট করা হবে। তো সেইটা মানে এই ল অ্যান্ড অর্ডার যখন এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে যায়, যে তখন শুধু স্ট্যাটিস্টিক্যাল ইকোনমিক ডেটা দিয়ে জিনিসটাকে বোঝানো যায় না। তো আমি বলবো যে
বাংলা ছেড়ে বাঙালি কেন চলে যাচ্ছে, এটার পেছনে এই ভাবমূর্তিটা কিন্তু সম্পূর্ণ ভুল নয়। মানে এই ইমপ্রেশনটা বাইরের লোকেদের। হ্যাঁ, মানে আপনার কাছ থেকে যেটা আমি পেলাম সেটা হলো আপনি বাইরে থেকে কি কি দেখে কি কি অবজার্ভ করেছেন, এবং আমি তো যখন আপনাকে বলেছিলাম যে আমি আপনাকে এই নিয়ে জিজ্ঞেস করবো যে আপনার পার্সপেক্টিভটা কি, হ্যাঁ। তো তার মানে আপনি সেই ডেটাও রিসার্চ করে আপনি দেখেছেন যে আপনার মতো আপনার কি মনে হচ্ছে সেটা আপনি বললেন। হ্যাঁ। একটা কথা বলুন, বাঙালি তো চিরকাল ইন্টেলেকচুয়াল। তো একটা ইন্টেলেকচুয়াল যাকে বলে, একটা ইন্টেলেকচুয়াল অনুপ্রবেশ তো আছে রাজনীতিতে। বুদ্ধিজীবী বলুন, যারা একটা সময় বুদ্ধিজীবীরাই দাঁড়িয়ে পরিবর্তন ঘটিয়েছিল। এখন আপনার এইটাকে দেখে কি মনে হয়, মানে ওই দিকটাকে দেখে কি মনে হয়? আমি বলবো যে এই যে আমরা মাঝে চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণ পরমহংসদেব, তাছাড়াও আছেন রামপ্রসাদ, বামাখ্যাপা, হ্যাঁ, স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, এদেরও কিন্তু একরকমের ইন্টেলেকচুয়াল বলা যায়। অবশ্যই ইন্টেলেকচুয়াল বলা যায়। হ্যাঁ, শুধুমাত্র আধ্যাত্মিক মানুষ নয়। কারণ এরা যেটুকু বলেছেন, আপনি শ্রীরামকৃষ্ণ কথামৃত যদি পড়েন, এটা কোনো ইন্টেলেকচুয়াল ছাড়া পারবে না। না না, সেটা বটেই। এইবার 1925 সালে যে সিপিআই গঠন হলো, তখনও কিন্তু সেরকম একটা ক্ষতি হয়নি। অনেকে বলে যে স্বাধীনতা সংগ্রামে ওরা অংশগ্রহণ করেনি, স্বাধীনতা যখন আমরা পেলাম তখন আজাদি ঝুটি হ্যায় বলে ওরা স্লোগান দিত, যে এটা এই স্বতন্ত্রতা, এই স্বাধীনতা, এটা মিথ্যা, এটা বলতো ওরা সুভাষ বসুকে, নেতাজি সুভাষচন্দ্র বোসকে ওরা তোজোর কুকুর বলতো। হ্যাঁ, ওরা রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জোয়া কবি বলতো। কিন্তু এগুলো আমরা অনেক পরে শুনেছি। মানে আমি তো তখন ছিলাম না, আমি তো ইতিহাসের পাতার থেকে পড়েছি। ইতিহাস বলতে নিউজ পেপারের আর্কাইভ থেকে পড়েছি। হ্যাঁ, তো এইবার ব্যাপারটা হচ্ছে, এটা হতে 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 যখন 60-এর দশক আসলো, যখন নকশাল আন্দোলন শুরু হলো, এটা কিন্তু সিপিএম রুলের আগে, 1 দশক আগে নকশাল বাড়ি থেকে নকশাল আন্দোলনটা শুরু হলো। সেই সময় যদিও বছর 5-6 মধ্যে ওটাকে পুরো সাপ্রেস করে দেওয়া হলো, সাথে সাথে কিন্তু ভারতবর্ষে একটা এই জিনিসটা ফুটে উঠছিল, দিল্লির প্রতি একটা বিতৃষ্ণা বিভিন্ন রাজ্যে। তো আমরা দেখতে পারলাম 80-র দশকে ধীরে ধীরে দিল্লি থেকে যত দূরে কোনো একটি রাজ্য, তার সম্ভাবনা তত প্রবল যে কংগ্রেস সেখানে হেরে যাবে। তামিলনাড়ুতে হেরে গেল, হ্যাঁ, দ্রাবিড় পার্টি দুটো আসলো, ডিএমকে, এআইএডিএমকে, অন্ধ্রপ্রদেশে তেলুগু দেশম পার্টি এসে গেল। সেই সময় দিল্লির খুব কাছে উত্তরপ্রদেশে 2টি পার্টির উদয়, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, এক এক করে, ঠিক আছে, বিহারে আরজেডি, এরকম করে করে কিন্তু সেই সময় পশ্চিমবঙ্গের ভাগে কি পড়লো, সিপিএম। তো আমি মনে করি এই যে বাঙালির ভাবমূর্তি যে সে বামপন্থী হয়, তার ভাগ্যে বামপন্থা এসেছে। তো সিপিএমকে ভোট দেওয়া মানে আমি বাংলার পার্টিকে ভোট দিচ্ছি। যেভাবে একটা উত্তরপ্রদেশের মানুষ ভাবতেন যে আমি এসপি বা বিএসপিকে ভোট দিচ্ছি মানে আমি লোকাল পার্টিকে ভোট দিচ্ছি, আমি দিল্লির পার্টিকে ভোট দিচ্ছি না, ঠিক সেই রকমই মানসিকতা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ অ্যাজ রিজনাল অ্যাসারশন, যে এটা আমাদের পার্টি, আমাদের এইখানের পার্টি, এবং সেটাই কিন্তু খানিকক্ষণ মানে মমতা ব্যানার্জিও ভাঙিয়েছেন সেই জিনিসটা। তো এই যে পুরো ড্রিফটটা, হ্যাঁ, তো দেখুন আপনি 1925-এর কথা বললাম, কিন্তু ক্ষমতা এলো ওরা কখন, 77-এ, মানে এত সহজ ছিল না। আর তার মাঝে 60-এর দশকে আর একটা খুব বিশাল ঘটনা ঘটলো, আর সেটা ভারতবর্ষের ঘটনা, কিন্তু পশ্চিমবঙ্গে সেটা বিশালভাবে একটা প্রভাব পড়লো। আমরা যখন ইতিহাসের কথা বলি, 2 বাঙালির কথা মনে পড়ে, আর.সি. মজুমদার, যদুনাথ সরকার। এদের ইতিহাসটাকে হঠাৎ করে আউট অফ ফ্যাশন করে দেওয়া হলো বা আউট অফ সিলেবাস করে দেওয়া হলো। হ্যাঁ, 60-তে আমাদের মনে আছে, এন্ড অফ 60s, তখন ইন্দিরা গান্ধী খুব একটা মজবুত পজিশনে ছিলেন না। তখন ওনার একটা বোঝাপড়া হয়েছিল কমিউনিস্টদের সাথে,
তখন ওনাকে গুঙি গুড়িয়া বলে মানে লোকে ঠাট্টা করতো আর কি, যে মানে বাবার মেয়ে, নেহেরু ছিলেন প্রধানমন্ত্রী, সেই সেই সুবাদে ও প্রধানমন্ত্রী হয়ে গেছে, লাল বাহাদুর শাস্ত্রী তো বেশি দিন থাকলেন না। সেই সময় ওদের মধ্যে 1969 একটা বোঝাপড়া হলো, আমার সরকার যদি পড়ে যায় আমাকে বাঁচিয়ে নেবেন, তো বদলে আমরা কি পাবো, দেশের শিক্ষা ব্যবস্থা দিয়ে দিন। ঠিক তারপর পরে JNU প্রতিষ্ঠিত হলো, জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি, আর্লি 70s। RC মজুমদার সিলেবাসের বাইরে, যাদুনাথ সরকার সিলেবাসের বাইরে। এবং এই যে গত বলা যেতে পারে 50 বছর, সেখানে আমাদের যে একটা ঐতিহ্য, আমাদের যে একটা ধার্মিক আধ্যাত্মিক যে ইতিহাস ছিল, সেটাকে আনকুল বলে সাব্যস্ত করে দেওয়া হলো। হ্যাঁ, মানে বিবেকানন্দর যদি বাণী আমি পড়ি, তার মানে আমি ঠাকুর দেবতার বই পড়ছি, অথচ উনি যে কতটা র্যাশনাল কথা বলতেন। ফিলোসফি তো ফিলোসফি, হ্যাঁ, আমি যদি রেনে দেকার্ত যদি আমি পড়তে পারি, তো বিবেকানন্দকে আমি ঠিক সেইভাবেই আমি কেন পড়তে পারি না? আমি নিচ্ছে পড়তে পারি, তো আমি বিবেকানন্দ পড়তে পারি না কেন? সেটাই তো, সেই জিনিসটাকে যখন আনকুল করে দেওয়া হলো, আর তখন একটা নিজেকে, আর একটা কথা খুব প্রচলিত হয়েছিল, এটা বিশেষ করে আমি 90-এর দশক থেকে শুনতে শুরু করলাম, আই এম স্পিরিচুয়াল বাট নট রিলিজিয়াস। পুরো ভারতবর্ষে শুনছি এটা। আরে রিলিজিয়াস না হলে স্পিরিচুয়াল হওয়া যায় না। আমি মনে মনে ভাবলাম যে আমার স্পিরিটটা কোথাও একটা উঠে গেছে এবং আমি অন্যই একটা লেভেলের মানুষ হয়ে গেছি, সেটা স্পিরিচুয়ালিটি নয়। একটা যদি ভিত্তি না থাকে ধর্মের, একটা রিলিজনের, এমনকি শুধু ধর্ম নয়, রিলিজনেরও একটা ভিত্তি না থাকে, মানে একটা সুফিও যে তার ভিত্তিটা তো ইসলাম, ইসলাম না থাকলে তো সে সুফি হতে পারতো না। বা একজন সেন্ট যে, তার ভিত্তিটা তো ক্রিশ্চিয়ানিটি, সে ক্যাথলিক, এবং সেই ক্যাথলিসিজম যদি না হতো সে সেন্ট হতে পারতো না। তো এই যে স্পিরিচুয়াল বাট নট রিলিজিয়াস, এটার কোনো মানে হয় না, মানে নিরর্থক একটা বাক্য। যাই হোক, তো এই জিনিসটা করতে করতে তারপরে কি হলো, যে গিল্ট বাই অ্যাসোসিয়েশন এই জিনিসটা শুরু হলো। যে আপনি হয়তো IIT-তে পড়াশোনা করেন, কিন্তু আপনি প্রত্যেক দিন 1 ঘন্টা হয়তো ধ্যান করেন, 1 ঘন্টা হয়তো পুজোর রুমে বসে থাকেন, আপনি ব্যাকওয়ার্ড। এখনও আপনি শুনবেন যে কোনো একটা স্যাটেলাইট লঞ্চের আগে যে আমাদের ইসরোর বৈজ্ঞানিকরা যা করে, অনেক সাংবাদিকরা সেটা নিয়ে হাসাহাসি করে, অথচ সেই ইসরোর বৈজ্ঞানিকদের যে যোগ্যতাটা, সেই জিনিসটা যতক্ষণে না আমরা এটা মানুষের মধ্যে এই কথাটা ছড়িয়ে দিতে পারি, যে কেন যে একটা বৈজ্ঞানিক সে বিশ্বাসী কেন হবে, তার তো অ্যাগনস্টিক এথিস্ট হওয়ার কথা। এখানে আমার একটা বক্তব্য আছে, জাস্ট আপনাকে ছোট্ট করে ইন্টারাপ্ট করে বলি আমি। আইনস্টাইন একটা পয়েন্টের পর তিনি ঈশ্বর বিশ্বাসী হয়েছিলেন, নিউটন হয়েছিলেন, এবং সেটাই পয়েন্টটা হলো, আমার মনে হয় সায়েন্সকে যত জানা যায়, ঈশ্বর বিশ্বাসী বলার চেয়ে আমার বক্তব্য হলো বিশ্বাসী। একটা কিছুর প্রতি তার বিশ্বাস তৈরি হয়, যে সায়েন্স এত ওয়াইড জিনিস যে নিশ্চয়ই না এটাই সব নয়। খুব সাধারণ কথা, কারণ এই যে পুরো ইন্টেলেকচুয়াল যে ফিল্ডটা, এটা তো বেশিরভাগ হিউম্যানিটিস লোকেদের হাতে। আর আমাদের দেশে দুর্ভাগ্যবশত, আমি যদি ইতিহাস পড়ে থাকি, তাহলে আমি এই জন্য পড়িনি যে আমার ইতিহাস খুব ভালো লাগে, এই জন্য পড়েছি কারণ ক্লাস 12-এ আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথসে যাচ্ছে তাই নাম্বার এসেছিল। সায়েন্সে আমি অ্যাডমিশন পাইনি, হিস্ট্রি নিয়ে নিয়েছি। হিউম্যানিটিসের বেশিরভাগ এটা দুর্ভাগ্য। এই সাবজেক্টগুলো তো দারুণ সাবজেক্ট, সে ইতিহাস হোক বা ইকোনমিক্স হোক, এগুলো তো দারুণ সাবজেক্ট, কিন্তু সেটাকে ভালোবেসে সেখানে যেতে হয়। হ্যাঁ, মানে পেলাম না চান্স সায়েন্সে, সেই জন্য হিউম্যানিটিস নিয়ে নিলাম, এটা তো আমাদের দেশের বাস্তব। এটাই কি হচ্ছে, যে আমাদের এমন লোকেরা বোঝাচ্ছে যে কোনটা কুল আর কোনটা আনকুল, যারা ক্লাস 12-এর পরে ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি পড়েনি। তো তাদের সেই জন্য ঈশ্বর বা যেটা অজানা, সেটাকে এক্সপ্লোর করাটা ওদের এটা একটা বাতুলতা মনে হয়, একটা রিগ্রেশন মনে হয় ওদের।
অবসকিউরেন্টিস্ট এইসব কয়েকটা ভারী ভারী শব্দ ওরা ব্যবহার করে তাদের জন্য, কারণ তারা জানে না। আর যারা জানে, এই যে আপনি আইনস্টাইনের কথা বললেন, একটি জায়গায় জানতে 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 আপনাকে থমকে দাঁড়িয়েই যেতে হয় যে এর আগে তো কিছু জানতে পারছি না। এর আগে জানতে পারছি না মানে যে এর আগে কিছু নেই তা তো বলা যেতে পারে না। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, সেটা যতক্ষণে না বিজ্ঞানের লোকেরা রিক্লেম করছে ওই স্পেসটা। আপনি যদি দেখেন টেন্ডেন্সি, যদি দেখেন কলেজে ভর্তি হওয়ার বিভিন্ন স্ট্রিমের মধ্যে, পশ্চিমবঙ্গ কিন্তু প্রচুর ইকোনমিস্ট দেয়, সেরকম দক্ষিণ ভারত আবার সায়েন্টিস্ট বেশি দেয়। এই যে ইসরোর কথা বললাম, দক্ষিণ ভারতের সায়েন্টিস্ট দিয়ে ভর্তি একেবারে। আবার পশ্চিম যদি আসেন তাহলে ব্যবসা। দিল্লিতে আবার দেখবেন যে বাচ্চারা খুব কমার্স প্রেফার করে। তো এই যে টেন্ডেন্সিটা, তার মধ্যে যদি আমাদের সেই মেঘনাদ সাহা হোক বা জেসি বোস হন, সেইটাও তো আমাদের একটা ঐতিহ্য ছিল। শুধুমাত্র চৈতন্য থেকে শ্রী অরবিন্দ তো ছিলেন না, আমাদের মেঘনাদ সাহাও ছিলেন, হ্যাঁ, আমাদের জেসি বোসও ছিলেন। তো সেটা কোথায় এখন? এইরকম যদি দু একটি নাম উঠে আসে যে কোনো একটা ফিল্ডে, আপনি দেখবেন যতক্ষণে না একটা তাক লাগানোর মতো কিছু ঘটনা ঘটছে। পশ্চিমবঙ্গ ছিল একটা সময় ওই রকম। আমরা 1983 আগে অ্যাজ এ ক্রিকেট ফোর্স খুবই পাতি একটা ফোর্স ছিলাম। যেই মুহূর্তে বিশ্বকাপ জিতলাম, ক্রিকেটটা একটা বিশাল বড় হয়ে গেল। ঠিক ঠিক। তো আজকের দিনে আর একটা মেঘনাদ সাহা হন, তো আবার করে আমাদের সেই ঐতিহ্যটা ফিরে আসবে। না হলে আমরা আনকুল হয়ে থাকবো আর কি। এইটাই ব্যাপার, যে আমরা কেন স্যাটেলাইট লঞ্চের আগে আমরা পুজো করি। আর বড় থেকে বড় নাস্তিক, সে যখন সাংঘাতিক রকম বিপদে পড়ে, অনেকেই তো ভেঙে পড়ে, নাস্তিকতায় টিকে থাকতে পারে না। তাই বলেই কি ঈশ্বর আছে বলে আমি তাই বলছি না। আমি বলছি যে আপনি যখন অন্বেষণ করতে 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 একটা জায়গায় গিয়ে জানতে পারবেন যে যত আপনি জানছেন তত আপনি টের পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন কতটা আপনি জানেন না, তখন গিভ আপ করতে হয়। তখন বলতে না, সারেন্ডার করতে। হ্যাঁ, এটার আগে আমি জানা সম্ভব না। এই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করতে। এইটা আপনার এইখানে আমার মনে হয় আমরা মোটামুটি একটা জায়গা পেয়েছি। আপনার এই পয়েন্টটাকে আমি মিউজিক দিয়ে আরো সুন্দরভাবে জাস্টিফাই করতে পারি, যে মানে মিউজিক দিয়ে আরো সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারি। আমি যত বড় বড় মিউজিশিয়ানদের সঙ্গে আমার দেখা হচ্ছে, ক্লাসিক্যাল মিউজিশিয়ানরা, তারা বলে কোনো দিন হয় যে দিনগুলো আমাদের হাতে আর থাকে না। হ্যাঁ, একদম। আমাদের গলায় আর ওই গানটা হয় না, আমাদের হাতে ওই তবলাটা বাজে না, আমাদের হাতে ওই সেতারটা বাজে না। ঠিক কথা। এবার এটাই তো ইজ দ্য বিয়ন্ড। এবার দেখুন, আমি পার্সোনালি আমার পার্সোনাল বিশ্বাস, সেটা আমার পার্সোনাল বিশ্বাস, আমি স্বামী বিবেকানন্দের মানে উপনিষদ এবং বেদান্ত ফিলোসফিতে খুব বিশ্বাস করি, এবং সেটা আমার মনে হয় খুব খুব প্র্যাকটিক্যাল একটা বিশ্বাস। এবার যে কোনো বিশ্বাস তো হতেই পারে। যদি আমার বিশ্বাস ঠিক থাকে আমার কাছে, তাহলে আমি অন্য বিশ্বাসকে তো অস্বীকার করতে পারি না, কারণ বিশ্বাস তো প্রত্যেকটা মানুষের আছে। হ্যাঁ হ্যাঁ। তবে হ্যাঁ, আমাদের কালচার বা সিভিলাইজেশন যা বলুন, সেখানে কিন্তু এই বিশ্বাস বা বিলিফ, যেটা খ্রিশ্চানরা প্রায় কথা বলে থাকে, তার থেকে পেরিয়ে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে অনুভূতি। এবার আমি যদি বিশ্বাস করি আর আপনি একটা সাংঘাতিক রকমের নাস্তিক হন, আর উইথ দ্য গিফট অফ দ্য গ্যাব আপনি খুব ভালো ডিবেট করতে পারেন, খুব ভালো তর্ক দিতে পারেন, হয়তো 2-3 দিনের তর্কাতর্কির পরে আপনি আমাকে হয়তো কনভিন্স করে দেবেন যে ঈশ্বর বলে কিছু নেই। বিশ্বাসে এখানে কিন্তু একটা প্রবলেম আছে। কিন্তু যখন আপনি বলবেন যে আমার একটা অনুভূতি হয়েছে, হ্যাঁ, আপনি আমাকে পাগল বলতে পারেন যে এরকম আদৌ কিছু হয়নি, কিন্তু সেই অনুভূতিটা হয়ে আমি এমন কিছু করতে পারছি যেটা সায়েন্স ব্যাখ্যা করতে পারছে না। হ্যাঁ, এই যেমন সুদূর দেশে আর একটা কেউ বসে আছে, আমি সারা জীবন হয়তো খুব সৎ পথে চলেছি, হয়তো পূজা আর্চা করিনি, সৎ পথে চলেছি চিরকাল, জোর চুরি করিনি। এবার আমি জানতে পারলাম আমার পরিচিত কেউ, তার শরীর খুব খারাপ,
ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছে। আমি মনে মনে ভাবলাম যে ইস, বেচারা ভালো হয়ে যাক, ব্যাস কিছু করলাম না। আর সে যে দুরূহ ব্যাধিতে যে ভুগছিল সে ঠিক হয়ে গেল। এই যে অনুভূতি, আমি ধ্যানমগ্ন হলে কি কি অনুভূতি হয় সেগুলোতে নাই গেলাম। হ্যাঁ, এটা আমাদের এই পডকাস্টের বিষয়বস্তু নয়, কিন্তু এই যে রেলম অফ দি আননোন, যেখানে জানা যায় না যে কি করে হলো এই রকম জিনিসটা, তো এরকম অনেক রকমের ঘটনা হয়। এই নিয়েও প্রচুর বই লেখা হয়েছে। প্রেমনিশন আছে, ক্লিয়ারভয়েন্স আছে, টেলিপ্যাথি আছে। এইগুলো তো সবই অজানা। আর এইগুলো শুধু অজানা নয়, যখন মানুষ জানতেও পারছে, এর মধ্যে একটা খুব বড় মুশকিল হলো, সায়েন্সে আপনি যদি কোনো একটা এক্সপেরিমেন্ট করেন একটা ল্যাবরেটরিতে, অন্য একটা ল্যাবরেটরিতে গিয়ে সেটাকে রেপ্লিকেট করতে পারবেন, এটাকে কিন্তু রেপ্লিকেট করতে পারবেন না। আর মিউজিকটাও আবার অনেকটা ওই রকম। ঠিক ঠিক। হ্যাঁ, আপনি হবে না কোনো একটা রাগ, হ্যাঁ, একই রাগ দুই ওস্তাদকে দিয়ে গাওয়ান, একরকম হবে না। না না, একদম তাই, হবেই না। ক্লাসিক্যাল মিউজিকের তো তাই নিয়ম। হ্যাঁ হ্যাঁ, হবেই না। ঘরানাটাও আলাদা, কিন্তু এক ঘরানার যদি আপনি নেন তাও এক হবে না। কারণ না, সেটা তো হবেই না। সেটা তো আমি ক্লাসিক্যাল মিউজিক দিয়ে সবচেয়ে ভালো এক্সপ্লেন করা যায় যে এইটা যে কোনো সময় এরকম কিছু কিছু মোমেন্ট আছে যেটা রিক্রিয়েট করা যায় না, ওই দিনই হয়। পণ্ডিত স্বপন চৌধুরী আমার পডকাস্টে এসে বলেছেন, পণ্ডিত কুমার বোস আমার পডকাস্টে এসে বলেছেন। পণ্ডিত কুমার বোস আমাকে পডকাস্টে এসে বলেন মিউজিক ইজ সাইলেন্স। হ্যাঁ, এটা বলেছেন উনি কি মিন করেছেন সেটা বুঝতে হয়তো আমার আরো অনেকটা সময় লাগবে। কিন্তু যতটুকু বুঝেছি তাতেই মনে হচ্ছে আচ্ছা, দিস ইজ বিয়ন্ড সামথিং, দিস ইজ বিয়ন্ড মি। আমি এখন বুঝতে পারছি না, তার মানে আমাকে কোনো একটা রেলমে অব্দি পৌঁছাতে হবে। সেই রেলমে গিয়ে আমি হয়তো এটা বুঝতে পারবো। এবং আমার মনে হয় অনুভূতি, হ্যাঁ অনুভূতি, ওটা অনুভূতি, ওটা সবকিছুর বাইরে। ঠিকই বলেছেন, বিশ্বাসের চেয়েও অনুভূতিটা আরো বেশি স্ট্রঙ্গার। বেশ, আমরা অনেক বিষয় নিয়ে আপনার একটা পার্সপেক্টিভ জানলাম, এবং জেনে যে খুব মানে আনন্দের ব্যাপার হলো তা কিন্তু নয়, বেশ দুঃখই হলো আমার, যে কারণ বাইরে থেকে আমার রাজ্যটাকে কিভাবে দেখা হচ্ছে সেটা যে এরকম, এবং যা যা বললেন সেটাকে আমি ডিনাইও করতে পারলাম না, যে না এটা আপনি ঠিক বলছেন না, এটাও বলতে পারলাম না। হয়তো সব কিছুর সঙ্গে আমি একমত কিনা সেটাই ডিফারেন্ট, বাট আমার কাজটা হলো আপনার পার্সপেক্টিভটা শোনা, এবং সেটা শুনে একটু মনটা খারাপই হলো। একটা কথা বলুন, বাইরের থেকে আজকের সমাজে ওভারঅল সত্যি কথা বলা কতটা যায়? সত্যি কথা বলা, নাকি সত্যি কথা বলার সুযোগটা সংকুচিত হয়েছে? খুব কঠিন। এই যেরকম মিডিয়ার কথাই বলি, এইবার কারোর নাম না নিয়ে বলছি, দিল্লিতে একটা প্রেস ক্লাব আছে। একজন সাংবাদিক নিজের তরফ থেকে, আমি তারও নাম নিচ্ছি না, একটি মন্ত্রীকে বলে কয়ে, তখন বাজপেয়ীর যুগ ছিল, যেহেতু সে মন্ত্রীকে মানে অ্যাপ্রোচ করেছে যে আমাদের জন্য একটা জায়গা করে দিন, আর সেই জায়গাটা করা হয়েছে স্বাভাবিকভাবেই। তারপরে যখন সেই প্রেস ক্লাবের নির্বাচন হয়েছে, তখন সেও দাঁড়িয়েছে। এবার সে দাঁড়িয়েছে যেহেতু মন্ত্রীর সাথে কথা বলেছিল, তাই ওই পক্ষের লোক বলে এক পক্ষের সাংবাদিক বেঁকে বসলো। অন্য পক্ষ বলল যে তুমি পরিষ্কারভাবে ঘোষণা করে দাও যে হ্যাঁ আমি ওদের লোক, তাহলে আমরা উইল থ্রো আওয়ার ওয়েট বিহাইন্ড ইউ। এবার না এই দিকের থাকলো সে, না সেই দিকের থাকলো, ও কিন্তু নিউট্রাল জার্নালিস্ট। এখনও আপনি দেখুন যে এই অল্টারনেটিভ মিডিয়া যে হয়েছে, তারা এক পক্ষের কথা বলছে, আবার অন্য পক্ষের কথাও হচ্ছে। আমি এটা বিশ্বাস করি না যে মানে গত এক দশকে মিডিয়া মুখ হয়ে গেছে বা গদি হয়ে গেছে যেটা বলা হয়, বা চামচা হয়ে গেছে, এইসব আখ্যা আমি দিই না। আমি যেটা দেখতে পাচ্ছি যে মিডিয়া পরিষ্কারভাবে দুই দলে বিভক্ত, প্রো অ্যান্ড অ্যান্টি। মানে প্রো কিন্তু এক ধরনের প্রো হলো প্রো অপোজিশন, আবার অ্যান্টি গভর্নমেন্ট, আবার অন্যদিকে প্রো গভর্নমেন্ট অ্যান্টি অপোজিশন। এর মাঝে সত্যটা মাঝে মাঝে পাওয়া যায়, বেশিরভাগ ক্ষেত্রেই হারিয়ে যায় সেটা। মানে একটা আমি হয়তো যেমন ধরে নিন একটা ন্যাশনাল হাইওয়ে মিশে গেছে একটা স্টেট হাইওয়ের মধ্যে,
এবার আমি বলছি এই রাস্তাটা খানিকটা ভালো খানিকটা খারাপ, আমি কার সমালোচনা করছি আর কার প্রশংসা করছি? তো এই সত্যটার জায়গা কিন্তু মিশে গেছে, সংকুচিত হয়ে গেছে। লোকে বলছে, এখনো কেউ বলছে, হ্যাঁ, কিন্তু মানে বললে কি সে ট্র্যাকশন পাচ্ছে না, তার কথাটা বেশি লোকের কাছে পৌঁছচ্ছে না। কোনো একটা সময় কারোর সাথে আপনার আলাপ হলো, তাকে বললেন, না এই কথাটা তো আমি অনেক দিন ধরেই বলছি, আচ্ছা তাই নাকি, শুনিনি তো। এইরকম একটা, কারণ তাদের ভয়েসটা কিন্তু কোথাও নেই, পাওয়া যাচ্ছে না। আর খুব একটা মানে চিন্তার বিষয়, এই প্রো অ্যান্ড অ্যান্টি যারা, তাদের মধ্যে কিন্তু যে অ্যান্টি পার্টটা যেটা আছে, তাদের একটা ফান্ডিং মেকানিজম আছে, সেটা দেশের প্রাইভেট সেক্টর থেকে আসছে। সে দেশের প্রাইভেট সেক্টর যে গত 30 বছরই নিই বা গত 10 বছরই নিই, যতটা দেশের আর্থিক অবস্থা বেটার হয়েছে, তার তো তারা লাভ নিয়েছে। তাদের এবার ইন্টারেস্ট কি, তারা ফান্ড করছে কেন এমন লোককে যে সে হয়তো নিউ ইয়র্কে বসে দেশকে গালাগাল দিচ্ছে, বা আর একজন অন্য কোথাও বসে দেশকে গালাগাল দিচ্ছে, সেরকমও হচ্ছে, তাদের ফান্ডিং হচ্ছে। আর সেই নাম করা সব, আমি কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টের নাম নিতে চাই না, কিন্তু তারা ফান্ড করছে, কেন করছে বুঝতে পারছি না আমি। আর এর মধ্যে যে আপনি যদি বিজনেস, কারণ মিডিয়াটাও এক রকমের বিজনেস, আপনার কাছে যদি টাকাই না থাকে, আপনি বেতন দেবেন কি করে আপনার যে কর্মচারী তাদের? তো কারোর কাছে যদি আপনি যান যে আপনার কাছে একটা নিউট্রাল জার্নালিজমের একটা আইডিয়া আছে, হ্যাঁ, এতটা টাকা লাগাতে পারবেন, পাবেন না। নিউট্রাল জার্নালিজমের জায়গাটা শেষ হয়ে গেছে। তবে হ্যাঁ, যেটা আমরা সাংবাদিকরা করে থাকি, যেরকম শুরুর থেকেই আমাকে আমার যে বিভিন্ন চিফ এডিটর যার যার আন্ডারে কাজ করেছি, কখনো একটা খবরের কাগজ পড়বে না। তুমি যদি অন্তত 6টা খবরের কাগজ না পড়ে অফিসে আসো, অফিসে ঢুকবে না, ঢুকতে দেবো না। তো সেরকম আপনি লেফট রাইট সেন্টার সব পড়ুন, নিজের মনে নিজের বিবেকে একটা ব্যালেন্স করে নিতে পারবেন যে এই কথাটা বলছে, এই কথাটা বলছে, এইখানে একটা ব্যালেন্স হতে পারে। এই মাঝখানটা বোধহয় সত্যিটা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তার মধ্যে ব্যাপারটা হচ্ছে, ব্যালেন্স মানে কিন্তু জবরদস্তি ব্যালেন্স নয়। না, হ্যাঁ, আমি ক্রিমিনালকে ভালো লোক বললাম, সেটা কিন্তু ব্যালেন্স নয়। আমি বললাম যে না না, হিটলার খুব ভালো আঁকতো ছবি, এটা বাজে ব্যালেন্স। হ্যাঁ, ব্যালেন্সটা হচ্ছে যেখানে যা ভুল ত্রুটি ভালো সব কিছু বলে দাও, সব কিছু বলে দাও, কিছু গোপন করো না, যা হয়েছে বানিয়ে বলো না, যা হয়েছে বলে দাও। তো সেই রকম একটা যদি হয়, তাকে কি থাকতেও দেওয়া হবে, তাকে কি টিকতেও দেওয়া হবে? অন্তত পশ্চিমবঙ্গে তো আমি দেখছি খুব মুশকিল, বড় মিডিয়া হাউস না হলে তো সেটা হয় না। অন্যান্য জায়গায় যেটা হয় আমি দেখেছি যে এই হয়তো কোনো একটা নেতা অপমানিত বোধ করলো, বিভিন্ন রাজ্যে হয় এগুলো, আর কাউকে মানে পুলিশ টেনে হেঁচড়ে নিয়ে গেল, কিন্তু পরে কিন্তু ছাড়া পেয়ে যায়, সে প্রাণে যায় না। পশ্চিমবঙ্গে সেই একটা ভয় আছে যে বেঁচে থাকবো তো, এই একটা কিন্তু খুব ভয়। যাই হোক, আমার মনে হয় যে এই আমাদের মতো যারা বাঙালি আছে, বা এমন যে বাঙালি তার সেট আপ পশ্চিমবঙ্গের বাইরে, তারা এই যেমন যে মানুষ পালিয়ে আসামে চলে যায়, যে বাঙালি মানুষ পালিয়ে আসামে চলে যায় বা বিহারে চলে যায় বা উত্তরপ্রদেশে চলে আসে, তারা তো বাংলাকে ভুলে যায়নি, তাদের তো এখনো বাংলাটা টানে। তারা সেখান থেকেও সাংবাদিকতা করতে পারে, সেখান থেকে বলতে পারে, সেখানে অবধি তো পশ্চিমবঙ্গ পুলিশ পৌঁছাতে পারবে না, আর যদি পৌঁছেও যায় সেটারও ব্যবস্থা আছে। আমরা বেশ কয়েকটি বার দেখেছি যে কাউকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে রাস্তাতেই আটকে দেওয়া হয়েছে। তো এইসব একটা মানে খুবই পোলারাইজড অ্যাটমসফিয়ার আর কি, তার মধ্যে ভয় তো আছে। সেটা তো দেখুন, এটা ঠিকই আপনি বলছেন যে পোলারাইজড অ্যাটমসফিয়ারটা অ্যাকচুয়ালি ওভারঅল একটা একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে। আজকে আপনি যেরকম বললেন যে পোলারাইজেশন কিন্তু হচ্ছে, পোলারাইজেশন বারবার দেখা যায়। যেটাই হোক, আমি আপনার থেকে যেটা জানতে চাইছিলাম বা আমার দর্শকের কাছে যেটা পৌঁছতে চাইছিলাম, সেটা হলো যে একটা মানুষ বাইরে থেকে কিভাবে পশ্চিমবঙ্গকে দেখছে, এবং সেটা বললাম তো আপনাকে আগেও বললাম যে সেটা শুনে যে খুব একটা আনন্দ হলো, শুনে যে খুব একটা
মানে পুলক জাগলো তা তো নয়, কারণ যেটা বললেন আপনি শুনে বেশ খারাপই লাগছিল আমার। আচ্ছা হ্যাঁ, যা যা বলছেন সেটা তো বোধহয় খুব একটা মিথ্যেও নয়। হ্যাঁ, অন্য পার্সপেক্টিভও থাকতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট, বাট আপনার পার্সপেক্টিভ থেকে আমি যেটা শুনলাম সেটা শুনে আমার একটা মন খারাপই হলো। কিন্তু আমি আলটিমেটলি একটা জিনিসই বলবো, সেটা হলো এই যে শেষের কথাটা আমাদের হলো, সত্যি বলার জায়গাটা যদি আর একটু বেশি থাকে, সত্যি বলার জায়গাটা যাতে নষ্ট না হয়, তাহলে বোধহয় আমরা ওভারঅল সমস্ত জায়গা থেকেই বেটার থাকবে। হ্যাঁ, কারণ এটা তো শুধু সাংবাদিকতার কথা নয়। না, আপনি এটা তো overall। সাধারণ মানুষ ফেসবুকে লেখে, ঠিক। হ্যাঁ, টুইটারে লেখে, সে ব্লগ করে, সে ভ্লগ করে, এই সবও তো সত্যর মানে প্রচুর মাধ্যম আছে। কারেক্ট, যে কোনো মাধ্যম নিয়ে আপনি সোচ্চার হতে পারেন। একদম একদম, এবং সেই সত্যিটা বলার হ্যাঁ। সুযোগটা থাকা দরকার। হ্যাঁ হ্যাঁ, তো এইটা আর হচ্ছেও, কিছু কিছু কাজ বড় মাপের কাজ করতে একটু মানে ওই অথরিটিকে একটু সমীহ করে চলতে হয় আর কি। মানে আমি হয়তো বললাম যে একটা ট্রেন জার্নি করছি, সেই কোচটার অবস্থাটা খুব খারাপ, আমি একটা ভ্লগ বানিয়ে নিলাম চটপট মোবাইল থেকে শ্যুট করে, আমাকে কেউ মারতে আসবে না। কিন্তু আমি কোনো একটা রাজ্যে গিয়ে বললাম যে এই রাজ্যের এই জায়গাটা, এখানে নালি পরিষ্কার হয়নি, হয়তো আমাকে কর্পোরেটর মারতে চলে আসলো। এই যে জিনিসটা, এইটা একটুখানি, হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিকই বলছেন, কারণ এটাই হলো ইজ দ্য হ্যাঁ বেঞ্চমার্ক। আমি সমালোচনা এখানেও করছি, ওখানেও করছি, একটা জায়গায় আমার প্রাণের ভয় নেই, অন্য জায়গায় কিন্তু আছে। বেশ, আজকের এপিসোড একটা অন্যরকম এপিসোডই দাঁড়ালো আমার এখানে। প্রথম একটা এমন এপিসোড যেখানে আমি একটা রাজনৈতিক পার্সপেক্টিভ জানতে চাইলাম একটা মানুষের কাছ থেকে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে, যেটা আমার এখানে প্রথমবারের জন্য হচ্ছে। এর আগে আমি করিনি, বাট এরপরে আমি আরও কিছু করার প্ল্যান করছি, কারণ আমার মনে হয় যে পার্সপেক্টিভ জানাটাই হলো আমার আসল কাজ। আমি একজন শ্রোতা, এবং আমার দর্শকদের কাছে বিভিন্ন মানুষের পার্সপেক্টিভ পৌঁছে দেওয়াটা হলো আমার কাজ। আজকেও আমি সেটাই করলাম আপনাদের জন্য। আজকের এপিসোডে আপনাদের কীরকম লাগলো সেটা অবশ্যই জানাবেন নিচে, এবং আপনাদের কি মনে হয়, আপনাদের কি মতামত, সেটাও অবশ্যই লিখে জানাবেন। কারণ আজকের এপিসোডটা আমার জন্য একেবারেই নতুন একটা এক্সপিরিয়েন্স। এর প্রত্যেকটা এপিসোডের শেষে আমি বলি, বাহ আজকে খুব ভালো লাগলো, দারুণ লাগলো আড্ডা মেরে, আজকেও খুব ভালো লাগলো হয়তো, কিন্তু মনের কোনো একটা ওটা খচখচ করছে, সেই খচখচটা যে কী সেটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না। সো আজকের এপিসোডটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা, দেখা হচ্ছে পরের এপিসোডে।